মিডিয়াকে ওরা যেভাবে দেখাই চাইছিল যে আমি বড় শিশু পাচারকারী, তো যে শিশুটাকে আমি অনেক ভর্তি করাইছে যার স্ট্রিটে যাওয়ার কথা ছিল, মেবি তার পেশা হইতে পারতো ভিক্ষা, মেবি তার পেশা হইতে পারতো মাদক বিক্রি, হইতে পারতো অন্য কোনো কিছু, সে এখন এসএসসি পরীক্ষা দেবে। আমরা কিন্তু একজন শিশুকে শুধু এসএসসি পাস করাচ্ছি না, তার পুরো ফ্যামিলির যে স্ট্যাটাস লাইফ টাইমের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইম্প্যাক্টটা কত দূর, কেন আমরা তাকে পথশিশু বলছি, মানে কারা পথশিশু? প্রথম হলো পথশিশু বলতে কিছু নাই, কারণ পথে তো আর কোনো শিশু হয় না, কোনো না কোনো মা বাবার সন্তান। ওরা যে জেনারেল শিশু থাকে তাদের সাথে খুব স্পন্টেনিয়াসলি মিশতে পারে না। আমি যখন বলতেছি পরে না, তার পিছনে আরো 20টা কারণ আছে। শিশুটা ভর্তি হইলো, আমি ধরে নিচ্ছি, ও রাত্রে গিয়ে থাকবে কোথায়? ও তো থাকতেছেই পথে, ও তো পরিচ্ছন্ন হওয়ারই সুযোগ পাচ্ছে না, ওর তো খাবারের নিশ্চয়তা নাই। শিশুদের জন্য যেহেতু স্কুল হবে, সেহেতু জিনিসটা মজার হইতে হবে, সহজ হইতে হবে। আপনাকে এরকম কোনো থ্রেট ফেস করতে হয়েছে? কারণ আপনি তো ফর্মালি কাজ করছেন না, ইনফর্মাল সেক্টরে কাজ করছেন। প্রচণ্ড রকম এক্সপিরিয়েন্স। 2015 সালে আমরা প্রথম একটা মিথ্যা মামলার শিকার হই, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আমরা 34 দিন জেলে ছিলাম, এর ভিতরে 4 দিন রিমান্ডে ছিলাম। অনেকটা জায়গায় আস্থা বা ট্রাস্ট জায়গাটা নিয়ে কথা বলবো। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা ফিজিক্যালি দেখা যায় না, বাট বাচ্চাদের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট। মানে তারা যাকে বিশ্বাস করবে ফার্স্ট প্রায়োরিটি একদম তার কাছে বারবার যাবে। আমাদের উপস্থিতির আর 92 থেকে 95% বস্তির শিশুদের। একজন হিউম্যান বিং, তার জীবনের গল্পটা কিন্তু বিচ্ছিন্ন না। তাকে সহযোগিতা করা এবং একজন একজন করে আপনি হয়তো 25 স্টুডেন্টের জীবনের দায়িত্ব নিয়েছেন। কি পরিমাণ বাচ্চাকে আপনারা মা বাবার কাছে পৌঁছে দিতে পারছেন? এই শহরে হাজারো পথশিশু বড় হচ্ছে কষ্ট, অবহেলা আর অনিশ্চয়তার ছায়া। তবুও ওদের চোখে আছে একরাশ স্বপ্ন, একটি সুযোগের অপেক্ষা। আর তাদের জন্য সেই সুযোগ তৈরি করে দিয়েছেন এক তরুণ আরিয়ান আরিফ। একটি স্বপ্ন, একটি সাহসী পদক্ষেপ। আরিয়ান আরিফের হাত ধরে শুরু মজার স্কুল। 2013 সালের 10 জানুয়ারি শুধুমাত্র ভালোবাসা আর আশার শক্তিতে পথশিশুদের জন্য ক্লাস শুরু হয়েছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। শুধু পড়া নয়, খাবার, চিকিৎসা, খেলাধুলা, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে গড়ে তোলা হচ্ছে নতুন জীবন। 2,500 শিশুর জীবন পরিবর্তন, 8,000 স্বেচ্ছাসেবীর অদম্য ভালোবাসা। আরিয়ান প্রমাণ করে দিয়েছে স্বপ্ন দেখলে তার বাস্তবায়নও সম্ভব। এখন তাদের নতুন স্বপ্ন হাজারো শিশুর জন্য একটি নিরাপদ আশ্রয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইটকাস্ট স্টুডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা এমন একজন অতিথি পেয়েছি, যিনি আসলে অতিথি না, উনি আমাদের বন্ধু। আমরা অনেক সময় অনেক অতিথিদের নিয়ে কাজ করেছি, আমন্ত্রণ জানিয়েছি, যারা এডুকেশনে অনেক ইম্প্যাক্টফুল কাজ করেছে। কিন্তু আমার দেখা আজকের অতিথি আমাদের এমন ইম্প্যাক্টফুল কাজ করছেন, যেটা আমাদের সত্যিকার অর্থে অনেক ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না। কিন্তু উনি ওনার পুরো ক্যারিয়ার, পুরো জীবন এই প্যাশনের পিছনে আসলে দিয়েছেন। আমাদের সাথে আজকে আছেন মজার স্কুলের ফাউন্ডার জনাব আরিয়ান আরিফ। আরিয়ান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এইটকাস্ট স্টুডিওতে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ এইটকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আরেকটা ধন্যবাদ দিতে চাই মজার স্কুল বলার জন্য। সো অনেকে এটা নোটিস করতে পারে না, তারা ভুলে স্কুলে চলে যায়। আসলেই আমরা তো অনেক স্কুল দেখলাম, ট্রেডিশনাল স্কুল, ফর্মাল স্কুল, ইনফর্মাল স্কুল। আপনারটা একে তো স্কুল, তারপরে অনেক মজার। আসলে মজার স্কুলটা কি? আমি আমার দর্শকদেরকে একটু পরিষ্কার করে বলে, আপনি এই পথশিশু বা রাস্তায় যারা স্ট্রিট চিলড্রেন আছে তাদেরকে নিয়ে কাজ করেন, কিন্তু তারা রেগুলার স্কুলে যাওয়ার ক্ষেত্রে কি বাধা পায়, এবং আপনি আপনার এই পথশিশুদের বন্ধু হিসাবে কিভাবে একটা নতুন কনসেপ্টকে মানে তাদের মধ্যে নিয়ে গেলেন, এবং তাদের সাথে কাজ করার শুরুটা কিভাবে হলো? সো একটা একটা করে আসি। প্রথম হচ্ছে, আমরা স্কুল না বলি স্কুল কেন বলি, এখানে আসলে কোনো জটিলতা নাই। স্কুল বাংলা শব্দ, আমরা জাস্ট ভাষার ব্যবহারটাকে গুরুত্ব দিছি। আর মজার স্কুল নামটা তো জাস্ট শিশুদের জন্য যেহেতু স্কুল হবে, সেহেতু জিনিসটা মজার হইতে হবে, সহজ হইতে হবে, শিশুরা খুব দ্রুত মনে রাখতে পারে। আমি এমন কোনো নাম দিতে চাই না যেটা উচ্চারণ করতে পারে না, কানেক্ট করতে পারে না। সো ওই জায়গাটা মাথায় রেখে করা। সো আলোচনা প্রসঙ্গ অনেক জায়গায় আসবে, কেন মজার স্কুল, কী কারণে আমরা এটা বলি। আমরা আসলে 2 ধরনের শিক্ষা দিই, যেটা আপনি প্রশ্ন করছিলেন।
ওদের রেগুলার স্কুল বলতে যদি আমি ধরে নেই যে গভর্নমেন্ট যে প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলোতে তো ওরা যেতে পারতো, কেন তাদের জন্য আমাদের আবার স্কুল করতে হলো? জি। সো ফরমাল স্কুল তো খুব সিম্পল, যে এনসিটিভি বেস বা সরকার যে কারিকুলামটা জেনারেলি সবার জন্য বাস্তবায়ন করে বাংলাদেশের নাগরিকদের জন্য, আমরা সেম পদ্ধতিটাই ফলো করি। তো এই স্কুলে মূলত ওই শিশুরা পড়ে যারা নিয়মিত, অর্থাৎ যাদেরকে আমরা রাস্তা থেকে কনভার্ট করে স্কুলমুখী করতে পেরেছি। বাট এই স্কুলমুখী করার আগের যে ধাপটায় সে আসলে পড়তে চায় না, পড়ার ব্যাপার ইন্টারেস্ট নেই, ওখানেই আমরা অনানুষ্ঠানিক শিক্ষা বা ইনফর্মাল যে এডুকেশনটা, যেখানে আমরা ওরা একদম বেসিক জিনিস, নাম ঠিকানা বলা, এটা শিখাই। ওই দুটো জিনিসকে আমরা পাশাপাশি রেখে কাজ করি। প্রথম আমরা নন ফর্মাল দিয়ে তার সাথে পরিচিত হই, আগ্রহের ভিত্তিতে পুরো প্রসেসে ঢুকে তারপরে গিয়ে আমরা তাকে ন্যাশনাল কারিকুলামে যুক্ত করি। প্রথমেই এত একটা ক্রিটিক্যাল কোশ্চেন উত্তর দেবো এটা আমি ভেবে পডকাস্টটা একদমই শুরু করতে চাই নাই। সো যেহেতু প্রশ্ন আসছে আমি একটু বলি, আমাদের এই শিশুরা আসলে গভর্নমেন্ট স্কুলে পড়তে পারে এবং সেটাই হওয়া উচিত। এবং একটা মজার স্কুল যে সমস্ত বেনিফিটস দিতে পারে একটা গভর্নমেন্ট স্কুল তার থেকে বেশি দিতে পারে, কারণ হচ্ছে গভর্নমেন্টের স্ট্রাকচার, ট্রেন টিচার, অ্যাভেলেবেল প্রাইমারি স্কুল, বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কম এটা তো বলা যাবে না কখনোই। সো সরকারের আন্তরিকতার তো আসলে কোনো অভাব নাই, সিস্টেমের কোথাও না কোথাও তো গ্যাপ আছে, কোনো একটা লুপহোল আছে, যে কারণে আসলে এরকম এনজিও বেস যদি বলি স্কুলগুলো তৈরি হয়। সেটা হলো আমরা যে শিশুদের নিয়ে পড়াই, প্রথম হলো এদের কারোরই পড়াশোনার আগ্রহ নেই, তাই না? একদমই যে আমি পড়তে চাই এটা বললে সরল হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ও যে এনভায়রনমেন্টে থাকে ওখানে ওই আগ্রহটা আসলে তৈরি হয় না। সেটা হোক দারিদ্রতা, হোক পারিবারিক পরিবেশ, হোক নদী ভাঙনের শিকার, হোক ও রাস্তায় বেরিয়ে উঠছে কন্টিনিউয়াসলি ওর মা বাবার থ্রুতে, অনেক রিজন থাকতে পারে। সো ফার্স্ট থিং যেটা মোর চ্যালেঞ্জিং সেটা হচ্ছে ওর সোশ্যালাইজ হয় না। মানে ও তো আসলে কোনো সমাজে কি আসলে থাকে নাকি রাস্তায় থাকে? কেন আমরা তাকে পথশিশু বলছি? মানে কারা পথশিশু? এটা কি আমরা পথশিশু বলি? প্রথম হলো পথশিশু বলতে কিছু নাই। আচ্ছা, তার তো একটা, কারণ পথে তো আর কোনো শিশু হয় না, তাই না? কোনো না কোনো মা বাবার সন্তান। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন তাকে রাস্তায় কন্টিনিউয়াসলি দেখি তখন আমরা তাকে আসলে পথশিশু হিসাবে বলি, এবং আমরা নর্মালি পথশিশু বলতে চাই না, এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু এটা যেহেতু পরিচিত ওয়ার্ড আমরা ব্যবহার করি। সো আমরা নর্মালি পথশিশু তাদেরকে বলি যারা বিচ্ছিন্নভাবে কোনো রেল স্টেশনে, বাস স্টেশনে অথবা লঞ্চ ঘাটে, যে কোনো জায়গায় ক্রাউডি প্লেসে সে নন স্টপ থাকে, কোনো শেল্টারে আসলে সে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই শেল্টার বলতে আমি বোঝাচ্ছি কোনো পরিবারের আন্ডারে থাকে না। সো সেই শিশুদেরকে সাধারণত আমরা পথশিশু, ভবঘুরে যারা থাকে তাদেরকেই আমরা সাধারণত পথশিশু হিসেবে ধরে নিই। এখানে যে সবাই ইচ্ছাকৃতভাবে তাকা না, অনেকে কিন্তু নিজের পরিচয় গোপন করেও থাকে, সে ফিরতে চায় না তার যে পরিচয়টা আছে সেখানে। সো সংক্ষেপে যদি বলি আমরা এদেরকে সাধারণত পথশিশু বলি। আমি যে স্কুলে কেন পড়তে পারে না প্রাইমারি স্কুলে, আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে ওরা যে জেনারেল শিশু থাকে তাদের সাথে খুব স্পন্টেনিয়াসলি মিশতে পারে না, কারণ ও যে একজন আরেকজনের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, কথা বলবে, আচরণটা মেনটেন করবে, অথবা ধরুন এই শিশুটা ভর্তি হইলো, আমি ধরে নিচ্ছি, ও রাত্রে গিয়ে থাকবে কোথায়? ও তো থাকতেছেই পথে, ও তো থাকতেছে মার্কেটের নিচে, ও থাকতেছে কোনো ক্রাউডি প্লেসে, ও তো পরিচ্ছন্ন হওয়ারই সুযোগ পাচ্ছে না, ওর তো খাবারের নিশ্চয়তা নাই। সো এই যে আমি যখন বলতেছি পড়ে না, তার পিছনে আরও 20টা কারণ আছে। সো সেটা যদি মাথায় রাখি তাহলে ও চাইলেও পড়তে পারে না। এবার যদি ধরে নেই সব ওভারকাম করে ও স্কুলে ভর্তি হচ্ছে, হেয়ার প্রবলেম, ওর কিন্তু বার্থ সার্টিফিকেট নাই মোস্ট অফ দ্য শিশুর, ওকে কিন্তু ফর্মালি ভর্তি করা যাচ্ছে না। নাম্বার 2, ধরে নিচ্ছে ওটাও আছে, তারপর ওকে ভর্তি করানো হইলো, ও যে শিশুদের সাথে ক্লাস করে শিশুর ওর সাথে ক্লাস করতে চায় না। ওর শিশু চাইলে শিশু বাবা মারে হয়তো এক ধরনের ফিল করে। টিচাররা একটা শিশুকে যেমন বলতেছে তুমি যদি কথা না শুলো তোমার বাবা মাকে কিন্তু বলবো, অথবা তার বাবা মাকে ডেকে মান্থলি মিটিংয়ে বলে দিচ্ছে যে এই সন্তানটা আপনি একটু খেয়াল রাখেন, ওর এই ব্যাপারটা কিন্তু ঠিক না, হোমওয়ার্ক দিচ্ছে কিছু একটা। প্রথম কথা হলো ওকে সোশ্যালাইজ করার একটা প্রসেস আছে, কিন্তু এই শিশুটার বেলায় কিন্তু টোটালি ওইটা না। আমি একটা ছোট ঘটনা যোগ করলে বুঝতে খুবই সুবিধা হবে। আমরা মজা স্কুল 2013 সালে শুরু করি, 13 সালে একটা সার্টেন টাইম পরে গিয়ে এই শাহবাগে টিএসসির যে এরিয়াটা, ওইখানে একটা শিশুদের সাথেই থাকে, সব কিছু করে, হঠাৎ আসে আমি আমার স্কুল খুব ভালো লাগে, আমি স্কুলে যাব, মানে মজার স্কুলে না, মানে একটা ফর্মাল স্কুলে, তখন আমাদের সপ্তাহে মতো একদিন ক্লাস হইতো। সো আমরা ওকে একটা ব্যবস্থা করে একটা স্কুলে ভর্তি করালাম। বাট প্রবলেম যেটা হইলো, ভর্তিও নিল, ও রাত্রে এসে কোথায় থাকতেছে, শরৎ উদ্যানে লালন চর্চা কেন্দ্র বলতে একটা জায়গা আছে, যাত্রী ছাউনির মতো, লালনের গানটা না ওখান থেকে নাম, খুব মানে ফর্মাল নাম না। এবার ওই জামাই না যত্ন করে লুকাই রাখে, কিন্তু ওইটা ময়লার মধ্যে। ওকে, প্রথম কথা হলো যে সকালে কি খেয়ে যাবে, ওর খাবারের যোগানটা কে দিবে? ও তো শিশু, ওর তো ওইখানে কোনো গার্জিয়ান নাই। ও যে বইগুলো ওকে স্কুল থেকে দিব, গভর্নমেন্ট ফ্রি বই দিল, বইগুলো কোথায় রাখবে? রাত্রে পড়বে কোথায়? তো ও যে পড়াটা বুঝে না একটু, ওকে টেক কেয়ারটা কে করবে?
ফলাফল কী হলো, কিন্তু আসলে 1 মাস 1.5 মাস পরেই স্কুল থেকে ড্রপ করলো। এবং ওই ঘটনার কারণেই কিন্তু আমাদের এনসিটিভি বেস স্কুল করতে হলো, যেটা প্রসঙ্গ করবে মনে হয় আরও আসবে। অবশ্যই। সো ইন শর্ট যদি বলি, মানে চ্যালেঞ্জটা কোথায়, যে ও চায়, মেবি স্কুলগুলোও চায়, কিন্তু এর ভিতরেও কিছু গ্যাপ রয়ে গেছে। ওই গ্যাপগুলোর কারণে আমাদের স্কুলগুলোর প্রয়োজন হয়, যেখানে ওর হয়তো শুরুতেই বার্থ সার্টিফিকেট লাগে না, 5-7 বছর পর যখন গভর্নমেন্ট পরীক্ষা দেওয়া শুরু করে, তখন আমরা আস্তে আস্তে ও কোথা থেকে আসছে, কিভাবে আসছে, ও যে শুরুতেই বলতেছিলাম ও তো আসলে পথে জন্মগ্রহণ করে না, ওর কিন্তু একটা ঠিকানা আছে, খুঁজতে হয়। আস্থার জায়গাটা তৈরি হলেও বলে আমি এখান থেকে আসছি বা এইটাই এরকম, তখন ওকে আমরা আস্তে আস্তে প্রসেসের ভিতরে নিয়ে আসি, সময় লাগে। অ্যাবসলিউটলি। আপনি বলছিলেন আপনি 2013 সাল থেকে শুরু করেছেন, তো আজকে 2025, অলমোস্ট 12 বছর। তো এই সময়ের যাত্রাটা অনেক দীর্ঘ। আপনি এই পথশিশুতে যারা আছে তাদের ডিফিকাল্টিসগুলো দেখে দেখে এই প্রতিষ্ঠানটাকে দাঁড়া করিয়েছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন। তো মজার স্কুলে মানে আপনার এই 12 বছরের জার্নিতে আসলে সবচেয়ে মানে সিগনিফিক্যান্ট কী আপনাকে স্ট্রাইক করেছে? আপনি 12 বছর যাবতই এইটার পিছনে লেগে আছেন কেন? মানে আইদার আপনি অন্য কিছু করতে পারতেন, সোশ্যাল এন্টারপ্রাইজের তো আসলে কোনো অভাব নেই, হ্যাঁ, আপনি ক্যারিয়ারটাকেই বেছে নিলেন কেন মজার স্কুলকে, যে এখানে আমি এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করব? কি আপনাকে আসলে মন থেকে আসলে আপনাকে স্ট্রাইক করেছে? প্রথম যদি বলি, বা 12 বছর আগের চিন্তা আর এখনকার চিন্তা এক না, অবশ্যই। সো 12 বছর আগের চিন্তার পরিপক্কতা যদি আমি 10 ধরি, সো এখনকার পরিপক্কতা তুলনামূলক চিন্তা করলে 100-তে 100। আবার যদি এখনকার পরে আবার 10 বছর পর চিন্তা করি, তখন এটাকে আবার 10 ধরতে হবে, ওইখানে গিয়ে আবার 100 হবে। ওই সময় একটা কনসেপ্ট ছিল যে আমি এমন কিছু একটা করতে চাই যেটায় দেশের জন্য আমার একটা স্পেসিফিক কন্ট্রিবিউশন থাকবে। ওকে, সো ছোটোবেলায় আমি একটু হাইট, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে হাইট স্ট্যান্ডার্ড, সো আমার সবসময় একটা স্বপ্ন ছিল আর্মিতে যাও। সো ভাই, কারণ আর্মিতে গেলে একমাত্র দেশের জন্য কাজ করা যায়। তো বাকিরা যারা কাজ করাকে তারা কি দেশের জন্য কাজ করে না? কিন্তু ওই সময়টায় আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন নিশ্চয়ই আসলে এত ইনডেপথে ভাবার সুযোগ নাই। তখন আমি দেখতেছি ডিসিপ্লিন একটা জিনিস, খুব গুছানো, তখন আসলে আদার্স কত বাহিনীস ওগুলো অত ভালো জানি না। অথবা আমি যে পরিবেশে বড় হয়েছি, ওখানে কি হলো যে স্বপ্ন কি, এখন ধরেন কেউ বলে 2025 সালে আমি ইউটিউবার হব, কিন্তু আমার ছোটবেলা আমি দেখছি যে হয় ডাক্তার হবে, নাহলে ইঞ্জিনিয়ার হবে, নাহলে আর্মি হবে, মানে এইটা হচ্ছে এইম। ওখান থেকে আসলে ওদিকেই টানবে। ডাক্তার ইঞ্জিনিয়ারকে বিভিন্ন কারণে হয়তো বা টানে নাই, যদিও পরে আমি সামহাও ইঞ্জিনিয়ার হয়ে গেছি, সে ভিন্ন আলোচনা। বাট ওইটা তো আসলে ডিফারেন্ট ওয়ে, বাট স্টিল মাথায় ঘুরতো যে আমি আসলে দেশের জন্য কিছু একটা করা যায় কি না। ওই বয়সটা আমার মনে হয় আমরা যারা হাজার হাজার ভলান্টিয়ার, তাদের সব সেম চিন্তা থেকে করে, ক্যারিয়ার চিন্তা করে না। ওই সময় আমি 12 সালে জাহানারা ইমামের লেখা 71-এর দিনগুলি পড়তেছিলাম। আমি একটু বলে রাখি, আমি টুকটাক ভালোই বই পড়ি, পড়তে খুবই ভালো লাগে, ডিফারেন্ট টাইপের বই পড়ি। 71-এর দিনগুলো একটু জেড পড়ার পরে মানে এতটা বেশি কানেক্ট হয়েছে যে রুমিং। সো রুমিং জাস্ট সদ্য কলেজ পড়বে একটা ছেলে, সে এখনকার বইয়ের তখনকার আর্সেনাল ইনস্টিটিউটে চান্স পাইছে, ইউএসএতে চান্স পাইছে, তার আম্মা ওয়েল এডুকেটেড, তাকে বুঝিয়ে তারপর যুদ্ধে গেছে, যুদ্ধের আবার বিভিন্ন যে পর্ষণ, তার ভিতরে গেরিলা যুদ্ধ, যেটা খুবই রিস্কি, খুবই দুঃসাহসিক কাজ করতে হয়। ওইটা আমাকে অনেক বেশি হিট করছে, যে একটা তরুণ যে অনেক ইনডেপথ ভাবার কথা না, জাস্ট সদ্য কলেজ পাস করা, সে যদি দেশের জন্য নিজের জীবনটাই দিতে পারে। আমরা তো বই এখন যেভাবে অ্যানালাইসিস করতে পারি, আমি 12 বছর আগে নিশ্চয়ই এত ভালো অ্যানালাইসিস করতে পারতাম না। সো ওই সময় মনে হয়েছে যে একটা তরুণ দেশের জন্য আজকে তো হোয়াই নট মি, আমার তো লাইফ রিস্ক নাই, স্বাধীনতার পর স্বাধীন দেশ, চ্যালেঞ্জ আছে, কিন্তু নিশ্চয়ই ওই রকম না যে আমাকে হানাদার বাহিনী সেগুলি করে মেরে ফেলতেছে। সো আমি এমন কিছু করতে চাই যেখানে আসলে যতদিন দেশ থাকবে, মেবি আমার নামটা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কাজের থ্রুতে থাকবে, অন্য কোনো। রুমি নিশ্চয়ই এটা মনে করে যুদ্ধে যায় নাই যে আমার নামটা আসলে স্বাধীনতার পর টিকে থাকবে। সো আমার মনে হচ্ছে আমি এমন কিছু একটা করতে চাই না, স্পেসিফিকভাবে কোনো একটা ইম্প্যাক্ট সরাসরি দেখা যাবে। ওইটা অনেস্টলি বেশি আমাকে ফোকাস রাখছি স্টিল, যে জীবনটা দিতে হচ্ছে না, আমি মেবি ক্যারিয়ার স্যাক্রিফাইস করতেছি, লাইফের একটা মূল্যবান সময় ক্যারি করতেছি, ওটা মারা যাচ্ছে না, বেঁচে থাকলে হয়তো লাইফে অনেক ডাইমেনশন অ্যাড করা। কখনো কি এমন হয়েছে যে আপনি এই ধরনের রিস্কও ফিল করেছেন কাজ করতে গিয়ে? কখনো কি আপনাকে এরকম কোনো থ্রেট ফেস করতে হয়েছে? কারণ আপনি তো ফর্মালি কাজ করছেন না, ইনফর্মাল সেক্টরে কাজ করছেন, তো কোনো রিস্ক কি আপনার মানে ফেস করতে হয়েছে কিনা? প্রচণ্ড রকম রিস্ক হয়েছে। 2015 সালে আমরা প্রথমে একটা মিথ্যা মামলার শিকার হই। সো আমাদের 4 জন টিম মেম্বার ইনক্লুডিং মি, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আমরা 34 দিন জেলে ছিলাম, এর ভিতরে 4 দিন রিমান্ডে ছিলাম। মানে কী কারণে? সো পুলিশ তখন আমাদের বনশ্রীতে একটা শেল্টার হোম ছিল।
সো আমাদের মজার স্কুলে একটা ইকোসিস্টেম আছে, যেটা আমি হয়তো এটার পরেই কথা বলবো। ইকোসিস্টেমটার একটা পার্ট ছিল যে শিশুদেরকে আমরা রাস্তায় পাই, ওর যদি গার্জিয়ান না থাকে, ওই যে বলতেছিলাম যে ও রাত্রে কই থাকবে, খাবারটা কোথায় পাবে, ও যে বই খাতা কোথায় পড়বে কোথায়। সো আমাদের মজার স্কুল ইকোসিস্টেমের একটা পার্ট হচ্ছে ওকে রেসিডেন্সিয়ালভাবে রাখা, 4টা পার্টের একটা পার্ট। সো বর্ণশ্রীতে 10 জন শিশুকে রেসিডেন্সিয়াল রেখে পড়াচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, করতেছিলাম। সো ওখান থেকে কোনো একজন লোক আমাদের নামে থানায় কমপ্লেন করে যে আমরা শিশুদের কাটকায় রাখি এরকম কোনো কিছু। সেখান থেকে পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের সবাইকে অ্যারেস্ট করে। সেটা নিয়ে সারা বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা হয়। শর্ট করে বলছি আমি, যেটা ভয়ঙ্কর ওইটা বলার জন্য শর্ট করতেছে এটা। সো আমাদের রিমান্ডের যেদিন আমার লাস্টে, তখন আপনারা জানেন র্যাব ক্রস ফায়ার খুবই কমন ইস্যু, ধরে নিয়ে রাত্রে গুলি উদ্ধারের নাম করে মেরে ফেলতেছে। যেটা আমি 15 সালের সেপ্টেম্বরের ঘটনা বলতেছি। তখন আমার রিমান্ডের 4th ডে, দিস ইজ ফার্স্ট টাইম আমি কোনো কোথাও এই ঘটনা মানে রেকর্ডিংয়ে বলতেছি। এর আগে আমি সবসময় স্কিপ করে গেছি ইচ্ছাকৃতভাবেই। আমার মনে হয় না সহানুভূতি নিয়ে অর্গানাইজেশন চালানোর দরকার আছে, আর আদার আমি স্কিল বেস চিন্তা করছি সবসময়, এখনও একই চিন্তা করি। সো ফার্স্ট দিন রিমান্ড শেষ হলো, সেকেন্ড দিন রিমান্ড শেষ হলো, থার্ড দিন আমাকে রাত্রে অ্যারাউন্ড 3:30টার দিকে ডেকে নিয়ে, রিমান্ডের কেমন হয়েছে আমার বেলায়, চোখ বেঁধে নেয় মানে সেল থেকে, রামপুরা থানায় সেল থেকে ওদের একটা রুম আছে, রুমে আমি ছাড়া পরপা আবার গেছি। সো ওইখানে সেন্ট্রালে দাঁড়া করায় রেখে চোখ বাঁধা, কালো কাপড় দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে হোক। সো চারদিকে পুলিশ বসা, এদিকে প্রশ্ন করতেছে, এদিকে প্রশ্ন, চারদিক দিয়ে প্রশ্ন করতেছে। সো প্রশ্ন করার পর যেহেতু আমি তাই বলছি, মানে কোনো কিছু হাইডও করি না, সেগুলো লুকানো নাই, এবং লুকানো আসলে ওখানে কিছু ছিলও না, এখনও নাই। সো আমাকে জাস্ট খুব বিরক্ত হয়ে প্রায় 1 ঘন্টা পরে আমি বলছি যে তোর পিছনে কিন্তু 2 জন লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তোকে ইচ্ছা মতো মারবে, অ্যান্ড সেম টাইম তুই যদি কথা না শুনিস, আমি র্যাবকে আমরা ফোন দিছি, পিস্তল থাকে না কোমর থেকে বের করে এরকম টেবিলের সামনে রাখছে, পিস্তলের শব্দ তো বোঝা যায়, যে তোকে এখন নিয়ে ক্রস ফায়ার দিয়ে দেবে, এখন তুই দেখ কি করবি। সো ব্যাপারটা যেটা হচ্ছে, এটা গল্প শুনে কেউ কানেক্ট করতে পারবে না। আপনি যদি জানেন যে আসলেই র্যাব তখন এই কাজগুলো করে, রাত 4টার সময় আপনাকে ওই সময়, রামপুর এখন যত উন্নত, 15 সালে মোটেই এরকম উন্নত ছিল না। রামপুরা থানা যেখানে, ওইটা ছিল মোটামুটি একটা ঘুটকুইটা অন্ধকার জায়গা। সো অস্ত্রটা এরকম রাখার সময় ওই সময়টা মনে হয়েছিল যে আমি তো মনে হয় খুব বেশি সময় নাই, এবং লিটারেলি মানে হাত পা কাঁপায়, আমার এখন হাত পা কাঁপতেছে। সো ওইটা খুবই খুবই খারাপ মোমেন্ট ছিল, এবং ওই সময় ওই বিশ্বাসটাই ছিল যে আমাকে ক্রস ফায়ার দিয়ে দিচ্ছে। এটার রিজন ছিল কেন? প্রথম কথা আমি নিরপরাধ এটা জানি, এটা কোনো বিগ ইস্যু না। ইস্যুটা হচ্ছে মিডিয়াকে ওরা যেভাবে দেখাই চাইছিল যে আমি বড় শিশু পাচারকারী, আফটার দ্যাট ওরা প্রথম যেদিন নিউজ করছে উল্টা হয়েছে। আমার যত সহকর্মী ছিল, যত টিম মেম্বার ছিল, সবাই রাস্তায় নেমে আসছে। সো সবার কোশ্চেন ছিল, পরবর্তী বের হয়ে দেখছে যে ওরা যদি এই পাচারকারী হয় তাহলে আন্দোলন করতে রাস্তায় নামবে কেন, শুধু ভয় পালাবে ক্লু খুঁজে পাইলে। সো তারপরে হচ্ছে যে আমাকে ওই ভয়টায় দেখায় রেখে দিলে, মূলত তোকে এখন ছেড়ে নিয়ে যাচ্ছে সেলে, তোকে ফজরের সময় নিয়ে যাবে। সো ওই টাইমটুকু আমার লাইফ, আই থিঙ্ক আমি ওর পর থেকে বলি, এই যে অনেকে বলে না যে তুমি এখনও 12 বছর ধরে, দিস ইজ মাই সেকেন্ড লাইফ। আমার ফার্স্ট লাইফ আমি 15 সালের সেপ্টেম্বরে পার করে আসছি। কারণ লিটারেলি ওই সময় এরকম অসংখ্য ঘটনা ঘটছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে বাংলাদেশে অসংখ্য নিরহ মানুষকে নিয়ে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীও মারা গেছে অফকোর্স, কিন্তু নিরহ অনেক লোকও টাকার বিনিময়ে আছে, আমরা নিউজে অনেক সময় অনেক দেখছি। সো আমি এখানে এমন কোনো বড় ফ্যাক্ট ছিলাম না যে আমাকে মারলে বিশাল কিছু হয়ে যেত। কারণ পরবর্তীতে যে অফিসার, এটার তদন্ত অফিসার ছিল, ওনার মামলা হয়েছে না, বিভাগীয় মামলা হয়েছে, ওনার প্রমোশন আটকায় গেছে, অনেক কিছু হয়েছে। সেটা তো ওনারা জানে, আমরা না জানলেও, যে এটা যদি ভুল প্রমাণিত হয়। এবং ওই তৎকালীন ওই সময়ের যে ডিসি ছিল, উনি এই প্রস্তাব পর্যন্ত আমাদেরকে দিছিল যে আমার সাথে যে 3 জন ছিল, যে তোমাদেরকেও ছেড়ে দেব, কিন্তু তোমাদের যে ফাউন্ডার, ওকে আমরা যাবজ্জীবন এখানে রাখতে চাই, কারণ ওকে ছেড়ে দিলে আমাদের রেপুটেশন যাবে, আর যদি ও থাকে তাহলে অন্তত ঠিক আছে, বাকিরা নির্দোষও আছে। আমার সহকর্মীরা তখন বলছিল যে না, ভাইয়াকে ছাড়া আমরা যাবো না, কেন উনি তো অপরাধ করেন, নিরপরাধটা মানুষকে জেলে রেখে আমরা বাইরে যাই কীভাবে থাকবো। সো আমার টিম, পরবর্তীতে বাংলাদেশে প্রচুর মানুষ আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, যাদেরকে আমি কোনোদিন দেখি নাই, আমাকেও দেখে নাই, এবং আমি খুব মিডিয়া সেন্ট্রিক পার্সন না। মজা স্কুলের ফাউন্ডারকে বাংলাদেশের আই থিঙ্ক 10% মানুষ চিনে না, যারা আমাকে চিনে বেটার মজা স্কুলকে মানুষ অনেক বেশি চিনে। ওই সময়ের ঘটনাটা মানে আমার লাইফের খুবই খুবই ভয়ঙ্কর সময় ছিল। সো আমি সেকেন্ড লাইফটা ক্যারি করতেছি, তো আমি প্রতিটা মুহূর্ত এখন উপভোগ করি। আমার মনে হয় না যে আমার মানে এইটা পাইতে হবে, আমি এভরিথিং পেয়ে গেছি। আপনি এখন যা করছেন একদমই ধরেন মানে সেলফ
ইন্টারেস্ট থেকে বের হয়ে গিয়ে কমপ্লিটলি প্যাশনেটলি এখন ধরেন এটাতে চলে গেছে। 100 এর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। একদমই আমার শুনতেও খুবই মানে আমি বলবো যে আপনার তো শরীরে কাটা দিচ্ছে, আমারও কাটা দিচ্ছিল যে আসলে আপনি একদমই স্ট্রিট চিলড্রেনদের একদমই যারা সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া একটা গ্রুপকে নিয়ে কাজ করছেন, এত দারুণ একটা কাজ করছেন, অথচ সেটাকে কিভাবে কালার করে অন্য একটা ডাইমেনশন নিয়ে গিয়ে মানে অপরাধী করার চেষ্টা, এটা তো আসলে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য একটা ভীষণ রকমের ভয় এবং হচ্ছে ডিমোটিভেটিং ফ্যাক্টর। আমি আরও একটা ছোট পয়েন্ট যোগ করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে পুলিশ একদম কি আসলে এত খারাপ, পুলিশ এত খারাপ কি ভালো আমি একদমই জানি না। আমার চোখে কেমন এটা আমি খুব ভালো করে জানি, আমি খুব ভালো পুলিশের সাথে মিশছি, খুব ভালো 15 সালের অসংখ্য মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। বাট রিমান্ডের প্রতিটা দিন আমাকে সামনের যে রুমে ভয় দেখানো হইতো, মারা হইতো, ওনাদের ওইগুলোতে সিসি ক্যামেরা ফিট করা আছে সবগুলো রুমে। বাট ওনাদের আবার আই থিঙ্ক এখনও রামপুরা থানায় সেম ঘটনাগুলো আছে যে ওনারা যে রুমগুলোতে রেস্ট নেয় ওই রুমগুলোতে ডেকে নিয়ে বলতো যে তুই 5 লাখ টাকা দিবি তাহলে তোর মামলা হালকা হবে, আর তুই না। আমি ভাই 15 সালে মজার স্কুলের টোটাল ইয়ারলি খরচও 5 লাখ টাকা না, আমি 5 লাখ টাকা কই পাবো? আর প্রথম কথা হলো আমি তোমাকে 5 লাখ টাকা দেওয়া মানে হচ্ছে সেলফ ডিক্লার যে আমি অপরাধ করছি। আমি বলছি আপনি যত খুশি অ্যানালাইসিস করেন, ডাটা নেন, তথ্যপত্র নেন। আমাদের যারা ছোট ছোট ডোনার ছিল 500 টাকা দিতে 1000, তাদেরকে এনে পর্যন্ত হয়রানি করছে যে বলো কত টাকা দিছো। টোটাল সারা বছর আমাদের তখন ফান্ডিং 5 লাখ টাকা না, আমরা শুরু থেকে শুধু লোকাল ফান্ডিং নিয়ে কাজ করছি। সেখানে আমি তোমাকে হুট করে 5 লাখ টাকা কোথা থেকে দেবো? অ্যান্ড সেম থিং আমার মাথা ওই সময় ওইটা বেশি ঘুরছে, এটার ঝুঁকি কত অতটা মাথায় আসে না, বেশি আসছে যে 5 লাখ টাকা আমি দেওয়া মানে হলে আমি অপরাধ স্বীকার করা, ও অনেক যাচাই বাছাই করুক। সো আমাকে আসলে কোনো তথ্যই পাবে না। আমি ওই সময় বারবার আমার সাথে যারা ছিল ওদেরকে বলছি খুঁজুক, সমস্যা নাই। কিন্তু আমি জেলে যাওয়ার পরে বুঝছি, মানে যখন আমাদেরকে জেলে রাখা হয়েছে, যে অপরাধ করলেই একমাত্র জেলে আসবে এটা মিথ্যা কথা। জেলে প্রচুর লোক আছে যারা 5-6টা খুন করে আসছে, কিন্তু প্রচুর লোক আছে যারা হলো হিংসাত্মক কার্যক্রমের কারণে এখানে যুক্ত হয়েছে, তারা বেসিক্যালি ডাইরেক্টলি এত অপরাধে যুক্ত হয় নাই। সো ওইটা যদি আমি আগে জানতাম, ধরেন এখন যদি আমাকে অনেস্টলি বলি পুলিশ ধৈর্য একদিন মাইট দেয় এবং বলে যে 5 লাখ টাকা দেয় নাহলে তোর করে স্পাই দেবে, আমি কিন্তু ব্যবস্থা করার চেষ্টা করবো হাইয়েস্ট। আমি কিন্তু 100 জনকে ফোন দেবো ভাই টাকা দেন, কারণ আমি পুরো এখন স্ট্রাকচারটা জানি। তখন আমি মনে হয় একটু ইনোসেন্ট ছিলাম, কিছুই জানতাম না, সো নিজের উপরে খুব কনফিডেন্স ছিল। তো এখন জানি যে আসলে এই কনফিডেন্স দিয়ে এই সিস্টেমে আসলে কাজ করে না। ওকে, আমরা একটু প্রসঙ্গের বাইরে চলে গেছি, তারপরও আমরা আলাপটা আবার নিয়ে আসি। আসলেই মানে রুমির উদাহরণটা আসার কারণে হয়তো বা এটা আসলো। আমিও খুবই ইন্সপায়ার্ড সেই 71 ডায়েরি। তারপর রুমির, আমি নিজে বিএনসিসি করতাম ঢাকা ইউনিভার্সিটিতে, তো রুমির যে একটা স্ট্যাচু আছে ওখানে অনেক দেখেছি, এখনও চোখে ভাসছে। খুবই ইন্সপায়ারিং ভাই, আপনি যেভাবে করে আসলে এই ভলান্টারি মাইন্ডসেট থেকে এত বড় একটা অর্গানাইজেশন তৈরি করেছেন। তো আমি যদি মজা স্কুলের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি যেভাবে বলছেন একটু আরও ক্লিয়ারলি জানতে চাই, যে আপনি কয়েকটা স্টেপের কথা বলেন, এখানে কিভাবে আসলে বাচ্চাদেরকে আইডেন্টিফাই করা হয় স্ট্রিট থেকে, অ্যান্ড দেন তাদেরকে কী ধরনের সাপোর্ট দিয়ে ইনফর্মাল একটা ক্যাপাসিটি বিল্ড আপ করে তাদেরকে রেগুলার স্কুলে নিয়ে যাওয়া হয়, এবং তারা কীভাবে আসলে তাদের একটা খুব স্বাভাবিক জীবনে চলে আসে। আপনি স্কুলের ফর্মাল অ্যাক্টিভিটিগুলো যদি আমাদেরকে একটু বলেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রমকে বেটার জানার। আমার যে প্রথম ব্যাচ যাকে কিনে আমি ক্লাস 1-এ ভর্তি করাইছিলাম, ওরা 2025 সালে এখন ওরা হলো এসএসসি মানে ক্লাস 10-এ পড়ে। তো পরীক্ষাটা হয় কোথায়? ফেব্রুয়ারিতে গিয়ে। সো আমরা বলতেছি যে ফেব্রুয়ারিতে আমাদের প্রথম ব্যাচ পরীক্ষা দেবে, বেসিক্যালি 25 সালের ব্যাচটা গিয়েই তো 26-এ পরীক্ষা দিবে। সো যে শিশুটাকে আমি 1-এ ভর্তি করাইছি, যার স্ট্রিটে যাওয়ার কথা ছিল, মেবি তার পেশা হইতে পারতো ভিক্ষা, মেবি তার পেশা হইতে পারতো মাদক বিক্রি, হইতে পারতো অন্য কোনো কিছু, সে এখন এসএসসি পরীক্ষা দেবে। দ্যাটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আমার এই 12 বছরের জার্নিতে মজার স্কুল থ্রুতে। সো এবার যদি শুরুতে যাই, সো মজার স্কুলের ইকোসিস্টেমটা আমরা 4 ভাগে চিন্তা করি শুরু থেকে। সেটাকে একটু বলে নেই আলোচনাটা ভিতরে ঢোকার আগে, যে আমরা সাস্টেনেবল অ্যাপ্রোচকে হাইয়েস্ট প্রায়োরিটি দিই। সো আমাদের কাছে একটা এনজিও অর্গানাইজেশন শুনলে মানুষের প্রথমে মনে হয় যে টাকা দিলে ওরা সব করে। প্রথমে মজার স্কুল এখানে একদমই স্ট্রিক্ট, আলাদা বলবো না, স্ট্রিক্ট। আমাদের ইকোসিস্টেমের অংশর ফান্ডগুলোই আমরা খুঁজি। সো ইকোসিস্টেমটা হচ্ছে আমরা মজার স্কুলে আমাদের একটা ওপেন স্কুল আছে, এটাকে আমরা বলি ফেজ 1। আমাদের ঢাকার ভিতরে স্থায়ী স্কুল আছে, স্থায়ী বলতে আমি বোঝাচ্ছি যেখানে স্ট্রাকচার আছে, এটাকে বলি আমরা ফেজ 2। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে বা জেলা শহরে আমাদের স্কুল আছে, এটাকে বলি আমরা ফেজ 3। আর একটা হচ্ছে যাদের কোনো থাকার জায়গা নাই তাদেরকে আমরা একটা শেল্টার বা ভিলেজ স্টাইলে রাখি, তাদেরকে আমরা বলি ফেজ 4। এবার ফার্স্ট ফেজে আসি, কেন 4টা ফেজ ইকোসিস্টেমের অংশ।
সো আপনি যদি একটা পথ শিশুকে চিন্তা করেন, সে কমলাপুরে একটা পথ শিশুর সাথে আপনার দেখা হলো, তাহলে ওর বেলায় কি কি ঘটনা করতে পারে। ও তো ফেজ 1 এনরোল হয়ে গেল। নাম্বার 2, ও হয় ঢাকার আশেপাশে কোনো জায়গা থেকে কমলাপুরে আসছে, অথবা কোনো গ্রাম থেকে ট্রেনে করে তারপরে আসছে। এই দুইটা আকাশে অন্য কোনো জায়গা থেকে আসার কিন্তু আসলে সুযোগ নাই। সো কমলাপুরে আসলে আমরা ও যদি বস্তির আশেপাশে, মানে এই কমলাপুর এরিয়ার আশেপাশ থেকে আসে, তেমন কোনো একটা বস্তি এরিয়া থেকেই আসে নর্মালি। সো আমরা ওদের জন্য ওইখানে একটা স্কুল প্রতিষ্ঠা করি। পারপাস কি, তুমি আর ওপেন স্কুলে আসবা না। তো মজার স্কুলের এটা একটা পার্ট, তাহলে ফেজ 2 হইলো। এবার যে ট্রেনে করে চলে আসতো, তো এখানে থাকার জায়গা নাই। সো থানার মাধ্যমে জিডি করে ওর সাথে ইমোশনালি কানেক্ট হয়ে, যে বাবা তুমি নর্মালি ছোটো বাচ্চারা কি হয়, একটু মা বাবা মারছে, ভয় দেখাইছে, রাগ করে চলে আসে, বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার করতে চলে আসে, হারায় যায়, এরকম ঘটনাগুলোই ঘটে। ও এবং থানার নামও বলতে পারে না, গ্রামের নামও বলতে পারে না, আশেপাশে কোনো একটা কিছু বলার চেষ্টা করে, বা কোন ট্রেনে আসছে বা কোন বাসে আসছে এটা ধরে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে জিডির থ্রুতে ওকে ওখানে পাঠানো, এবং এরকম তো পাঠাতে পাঠাতে কোথায় যায়, আমরা চেষ্টা করি ওইখানে একটা স্কুল করা যায় কিনা। সো এখানে কেন ওইখানে একটা বাচ্চার জন্য আমরা একটা স্কুল করি, একটা বাচ্চার জন্য আমরা একটা স্কুল করি না। আমরা যেটা করি, যে জেলার শিশুরা আসে, ও দেখা যায় কি ওর আশেপাশে গ্রামের শিশুদেরকে প্রভাবিত করে আসার জন্য, কমলাপুর চলো, উনি খুব ভালো, এর থেকে অনেক বেটার। সো ওদের একটা সার্কেল তৈরি হয়ে যায়। সো দেখা যায় একটা বিভাগের নির্দিষ্ট 3-4টা জেলার শিশুরা পরিমাণে বেশি, তারা হলে এরকম পথে শিশু নাম ধারণ করে ঢাকায় এসে। সো এটাকে আমরা ফেজ 3 বলি। এবার ও গ্রামে কোথা থেকে আসে বলতে পারে না, ঢাকায়ও আসলে কোনো বস্তিতে থাকে না, থাকে রেল স্টেশনে কোথাও। ওর তো থাকার জায়গা নাই, তাহলে ওকে আমি শেল্টারে রাখতেছি। এবার যদি একটু শর্ট করে দর্শকদের বোঝার জন্য বলি, একটা শিশুকে যখন আমি রাস্তায় পাই, হয় ও পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে আসছে, না হলেও গ্রাম থেকে আসছে, আর যদি দুইটার কোনোটা না হয়, তার মানে ওর কোনো আসলে ঠিকানা নাই, তাহলে শেল্টার মধ্যে রাখতেছে। এইটার বাইরে আর ও কোথাও যাওয়ার জায়গা নেই। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আর কোনো কিছু খুঁজে পাবেন না। তো এই 4টা সিস্টেমকে আমরা অ্যাক্টিভ রাখছি 2013 সাল থেকেই। সো আমাদের ও সার্কেলে যখন ঢুকে, আমরা ওকে ট্র্যাক করতে পারি। এখন কথা হলো, একটা বাচ্চার সাথে কমলাপুর দেখা হয়েছে, সারা জীবন কমলাপুর থাকবে না, ওর সদরঘাট ভালো লাগবে, ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় যাবো, এক জায়গায় জীবনও থাকবে না। সো আমরা যে জায়গাগুলো খুব ক্রাউডি রাজধানীতে, ওই সমস্ত জায়গাগুলোতে স্কুল পরিচালনা করি। ও যেখানেই যাক, ওর ছবি, ওর নাম, ঠিকানা, ও যে নামেই পরিচিত হইতে চাক না কেন, সো আমরা ওকে আসলে কানেক্ট করতে পারি যে ওই এইখানে ছিল, এরপর এখানে আসছে। সো আমরা যদি দেখি 6 মাস 1 বছর ও একটু রেগুলার স্কুলে আসতে চায়, তখন আমি ওকে অ্যাপ্রোচ করি যে চলো আমরা পার্মানেন্ট স্কুলে যাই। সেই কমলাপুর স্কুলের শিশুদের জন্য আমরা কি করছি, আমরা 2-3 বছর ডাটা চেক করে দেখছি। আমরা 13 সালে শুরু করছি কমলাপুর স্কুল। 17 সালে গিয়ে আমাদের যে ডাটাবেস আছে, আমরা দেখছি যে 80-90% শিশু আছে মুগদা, মান্ডা এই এরিয়ার বস্তি থেকে। এখন ব্যাপারটা হলো, আমরা যারা অন্য এলাকায় থাকি, তারা এসে মুগদা, মান্ডার বস্তি চিনবো না। ওদের সোর্স ধরে আমরা ওখানে গেছি। ওখানে গিয়ে ওই একটা সেন্ট্রাল জায়গায় খুঁজে বের করছে যে এইখানে যদি আমরা এটি স্কুল করি, তাহলে এই বস্তির সব শিশু যারা কমলাপুরে যায়, ওরা এখানে পড়তে পারবে। সো ওপেন স্কুলে আমাদের সপ্তাহে 1 দিন ক্লাস হয়। এটা আমরা বলি সংযোগ পয়েন্ট, মানে জাস্ট কানেক্ট করা। এই পয়েন্ট থেকেই বন্ধু জিনিসটা উৎপত্তি, যে ওদের সাথে ফ্রেন্ডশিপটা করা। সো ওকে আমরা কি বলি, তুমি যদি কমলাপুরে যাও 1 দিন, সো তোমার খাবার দিচ্ছি, পোশাক দিচ্ছি, শীতের সময় শীতের পোশাক দিচ্ছি, ঈদের সময় নতুন জামা কাপড় দিচ্ছি, ফল খাওয়াচ্ছি, খাবার দিচ্ছি, এভরিথিং ফাইন। বাট তুমি যদি এই স্কুলে আসো সপ্তাহে 5 দিন, ওইখানে যা যা পাও সব এখানে পাবা। আচ্ছা, মানে প্রথম হচ্ছে 1 দিন ব্যাপী তার অভ্যাসটা তৈরি করা, কানেক্ট করা, আসার ব্যাপারটা, মানে রাইট, ট্রাস্ট বিল্ড করা। এক্স্যাক্টলি। তারপরে তারা যদি আরেকটু বেশি চায় বা আরেকটু ভালো ফ্যাসিলিটি চায়, তখন তাদেরকে রেগুলার, যখন রেগুলার, তার মানে ওর আগ্রহ আছে, ও পড়তে চায়। এবং আমরা পুরো আলোচনার জন্য অনেকটা জায়গায় আস্থা বা ট্রাস্ট জায়গাটা নিয়ে কথা বলবো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা ফিজিক্যালি দেখা যায় না, বাট বাচ্চাদের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট। মানে তারা যাকে বিশ্বাস করবে, ফার্স্ট প্রায়োরিটি একদম, তার কাছে বারবার যাবে। আর যদি বিশ্বাস না করে, সে আর কখনোই সামনে আসবে, কিছুতেই কিছু হবে না। সো আমরা ওখানে স্কুল করলাম। তাহলে কি হলো, আমার ওই স্কুলে এই কমলাপুরে ধরেন আগে আমি শীতের পোশাক দিতে গেলে 200 শিশু পাওয়া কোনো ব্যাপারই না। আপনি এখন 2025 সালে চেষ্টা করেন 50 জনকে এক জায়গায় করতে পারবেন না। এই পুরো অ্যাচিভমেন্টটা আমাদের একাদের না, আরও অর্গানাইজেশন বিচ্ছিন্নভাবে কাজ করছে। কিন্তু সব থেকে বড় অ্যাচিভমেন্টটা মজার স্কুলের, কারণ 550 শিশু এখন মানিকনগরে পড়ে। যে কমলাপুরে আসতো ও তো পরেই, ওর যে ভাই বোন, ওর যে পাশের বস্তিতে থাকে, ও সব কিছু আমার ওখানে পড়ে। সো ওর সাথে আমার কন্ট্যাক্ট আছে, প্রতিদিন স্কুলে আসতে হবে। স্কুলে কি পড়াবে না পড়াবে, কত কোয়ালিটি পড়াবে, ওইটি টিচারদের দায়িত্ব, তোমার না। সো আমরা তোকে মারি না, ভয় দেখাই না, মজার ছলে পড়াই। সো স্কুলে খুব রেগুলার আমাদের উপস্থিতির আর 92 থেকে 95% বস্তির শিশুদের। গভর্নমেন্ট স্কুলে কেউ ভিজিট করতে আসলে বলে আমাদের দেখা কি শিশুদের নিয়ে আসছে না, বলেন এটা আমাদের নেচার, কারণ ওর সাথে আমার বন্ডিংটাই ওরকম, আমি ওকে ভয় দেখাই না।
সো এরপর ধরেন এটা গেল, এবার আমি একটু সদরঘাট উদাহরণ দিই। সদরঘাটে শিশুরা বেশিরভাগ আসে লঞ্চে করে, কারণ লঞ্চে ফ্রি। ছোট ছোট শিশু টুক করে লঞ্চে চলে আসলে সদরঘাট নামলেই অন্য জগৎ। আপনারা যদি কেউ ভোলা যান, ভোলা কিন্তু রিমোট বিচ্ছিন্ন দ্বীপ। ঢাকায় 500 টাকা খরচ করতে মেবি আপনার 5 মিনিট লাগবে। ভোলায় এমন সব চর অঞ্চল আছে 500 টাকা খরচ করতে আপনার পুরো মাস লাগিয়ে যেতে পারে, কারণ ওইখানে অত ফ্যাসিলিটিসটা আসলে নাই। চর অনেক ছোট ছোট চর, মনপুরা ভোলা ধরেন যদি আপনি 5টা উপজেলা হয় তার একটা উপজেলা হচ্ছে মনপুরা, যার বাইরে একটা শিশু চাইলে নিচ থেকে যাইতে পারবে না, কারণ ওর চারপাশে আর কিছু নাই, সমুদ্র। ওর যাইতে হবে গার্জিয়ানের সাথে, ওখানেই বড় হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনেক উন্নত হওয়ার সুযোগ নেই বিভিন্ন কারণে। সো ও কী করে, লঞ্চে করে টুক করে ঢাকা আসে, ওর জীবনটাও দেয় কালারফুল, সব কিছু সদরঘাট থাকতে স্বাচ্ছন্দ্য। আমাদের ডাটাবেস বললো কি মনপুরা থেকে অনেক শিশু আসে। সো আমরা মনপুরাতে স্কুল করলাম, যেখানে আমি জীবনে আমরা কেউ যাই নাই। আমি জীবনে মনপুরার নামও শুনি নাই, মনপুরার নাম শুনছি মনপুরা মুভি থেকে। সো ওই সদরঘাট থেকে স্কুল কোথাও এটা কিন্তু আমরা ডিসাইড করলাম না, শিশুদের ডাটা ডিসাইড করলো। সো আমরা বলতেছি কি এই দুইটা জায়গা উদাহরণ হিসেবে বললাম। থার্ডটা হলো যে যার কোথাও যাওয়ার জায়গা নেই তার জন্য একটা ভিলেজ, মানে আবাসিকভাবে থাকা, খাওয়া, পড়াশোনা সব কিছুর দায়িত্ব আমাদের। সামারিটা হচ্ছে আমি ওকে 18 বছর বয়স অথবা ক্লাস 8 যেটা আগে আসে। সো কারণ আমাদের এখান তো ওই বয়সটা নাই যে 4-5 ওই স্কুলে ভর্তি হবে, ওইখানে সে 10-এও ভর্তি হতে পারে, 7-এও ভর্তি হতে, আমি ওকে বাদ দিয়ে দিব না। কারণ আমার ফার্স্ট প্ল্যান হচ্ছে বেসিক এডুকেশনটা শিখবে, তারপরে যদিও আরো পড়তে চাই আমরা পড়াবো। তো এমন কি বাচ্চা পেয়েছেন যারা একটু পড়াশোনা জানে? অনেক পেয়েছি, মানে একটু পড়ালেখা শিখে পালাই গেছে, হ্যাঁ, বা 2, 3, 5 পর্যন্ত পড়ে আর পড়ে নাই, পড়তে চায় নাই, ভালো লাগে নাই, সে চলে আসছে, রাস্তায় থাকছে। আমরা 6-7 পাস করা ছেলে মেয়ে অনেক পাইছি। এটার এই যখন এডুকেটেড শিশুদের কথা বলবো তখনই ফার্স্ট আসবে মা বাবার রিলেশনটা কোনো না কোনো কারণে ওয়ার্ক করেনি। সো যেহেতু ফ্যামিলিটা ব্রোকেন হয়ে গেছে, মা ক্যারি করতে পারে না মোস্ট অফ দ্য কেসেস। ওর যে খরচ, ওকে যে ব্যালেন্স করা, মেনে চলা, এটা শুনতে খুবই শকিং লাগবে। যারা খুব আমাদের সন্তানদের কি করি আমরা, তো একদম মুখে তুলে খাবার খাওয়াই দেয়, সেই মারাই ঘটনা সত্যি না। অনেক মা এরকম আছে যে বাবা তুই তোর মতো থাক, বেঁচে থাক, আমি তো ক্যারি করতে পারতেছি না। সো আমরা ওভাবে করে ওরকম শিশুদেরকেও আমরা পাই এবং তাদেরকে আমরা টেক কেয়ার করি। বাট আমরা একটা জিনিস এখানে খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে মজার স্কুল কখনোই মা বাবার থেকে বেটার অপশন না। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কোনভাবে মা বাবার সাথে রিলেভেন্ট রাখা যায়। যদি একান্তই না পারা যায় তখন আমরা তাকে আন্তরিকভাবে গ্রহণ করি এবং পড়াশোনা। কি পরিমাণ বাচ্চাকে আপনারা মা বাবার কাছে পৌঁছে দিতে পারছেন আসার পরে? আমরা গত 12 বছরে এই নাম্বারটা আহামরি অনেক বেশি না, কারণ এখানে 3-4টা বিষয় আছে। একটা হচ্ছে লিগালি খুব ইনভলভ থাকতে হয়, থানার খুব আন্তরিকভাবে সাপোর্ট লাগে, থানা টু থানা যোগাযোগ করতে হয়, অনেক কিছু করতে হয়। এইগুলো নিয়ে অনেকগুলো শেল্টার হোম আছে যারা উইলিংলি অনেক বছর ধরে স্বাধীনতার পর কাজ করে। সো আমরা সাধারণত ইন্টিগ্রেশনটা করে দিই লোকালি যারা এটা নিয়ে এক্সপার্ট, চাইল্ড ইন্টিগ্রেশন, ফ্যামিলি ইন্টিগ্রেশনে। সো তাদের সাথে আমরা কানেক্ট করে দিই, কারণ তারা এটা অনেক বেশি দিন ধরে কাজ করে। আমরা বরঞ্চ স্ট্রিট থেকে ফর্মাল স্কুলে কত কনভার্ট করা যায়, যেটা আমরা টোটাল বাচ্চা আমাদের প্রায় 2500, তার ভিতরে 1050 আমাদের ফর্মাল স্কুলে পড়ে। অর্থাৎ এরা এখন আর স্ট্রিটে থাকে না, স্ট্রিটে যায় না, নেশা করে না, ধূমপান করে না, কোনো কিছুর সাথেই কোনো রিলেশন নাই। একদম 8-10টা স্বাভাবিক শিশু যেভাবে জীবনযাপন করে সেম ফরম্যাটে ওরা চলে। সো আমাদের কোর অ্যাচিভমেন্ট এটার থেকে এখানে বেশি, যে একটা 1000-এর উপরে শিশু একদম একটা জেনারেল লাইফ লিড করে। বলছিলেন 2500-র মতো আপনার স্টুডেন্ট হয়তো আপনাদের আন্ডারে, তত্ত্বাবধানে বা নেটওয়ার্কে আছে। এদেরকে ম্যানেজ করার জন্য আপনার তো একটা বিশাল টিমের প্রয়োজন। হ্যাঁ। সো আপনি এক্স্যাক্টলি মানে আপনার টিমের সাইজটা কি এবং কতগুলো জায়গায়, আপনি বলছিলেন কমলাপুর, বলছিলেন সদরঘাট, কিংবা কিছু লোকেশনের কথা, কতগুলো অপারেশনাল সেন্টার আপনার আছে? আমাদের আমরা বেসিক্যালি ঢাকায় শুরু করেছি। সো আমাদের খুব স্পেসিফিক গোল ছিল, আমাদের 2033 সাল পর্যন্ত একটা প্ল্যান আছে, 2013 সাল থেকে 2033 সাল, যে মজার স্কুল কোন কোন ধাপে কীভাবে যাবে আমরা ইনিকস্ট গোলটা অ্যাচিভ করতে চাই। সো আমাদের ন্যাশনাল কারিকুলাম বেজ স্কুল আছে 4টা, মানে যেটা হলো গভর্নমেন্ট আমাদের বই দেয়, থানা শিক্ষক অফিসিয়াল লিস্ট করা আছে, অন টাইমে আমরা বই পেয়ে যাই, ওরা পরীক্ষা দেয়। আর আমাদের 19টা নন ফর্মাল স্কুল আছে, সেটার আবার 2টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে ক্রাউড স্পেসে চলে, কমলাপুর, সদরঘাট, শাহবাগ, ধানমন্ডি এরকম একটা জায়গায়। আরেকটা হচ্ছে কর্পোরেট কোম্পানি KFC আছে বাংলাদেশে, ওদের সাথে আমরা একটা কোলাবোরেশনে প্রায় 2 বছর বেশি সময় ধরে কাজ করছি, যেটা রিসেন্টলি আমরা 45,000 শিশুকে পড়াইলাম ওই প্রজেক্টের আন্ডারে। সেটা হচ্ছে KFCর 8টা ব্রাঞ্চে আমরা প্রতিদিন ভোরবেলা 2 ঘন্টা পড়াই, KFC ওপেনের আগে 8টা থেকে 10টা পর্যন্ত। সো টোটাল আমরা 23টা পয়েন্টে 2500 ছেলে মেয়েকে পড়াই। তার ভিতরে KFCর আন্ডারে আমরা প্রতিদিন প্রত্যেক ব্রাঞ্চে 25 জন করে শিশু থাকে, 8টা ব্রাঞ্চে 200 শিশু। আমরা ওপেন স্কুলে 1050 শিশুকে পড়াই,
অ্যান্ড সেম টাইম পার্মানেন্ট স্কুলে আমরা 1050 শিশুকে পাঠাই, এটা মিলে 2300 হয়, এবং আদার্স কিছু প্রোগ্রাম আছে, সব মিলে আমরা 25 শিশুর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। আপনার টিমের সাইজটা যদি টিমের সাইজটা আমাদের রেজিস্টার ভলান্টিয়ার আছে সারা বাংলাদেশে প্রায় 8000, যারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস, শিশুদের নিয়ে কার্যক্রম এগুলোতে অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই আমাদের ভলান্টিয়াররা আছে, বিভিন্ন এইজের, ইউনিভার্সিটির, চাকরিজীবী নানানভাবে, এবং এমপ্লয়ি যেটাকে বলি, যদি অফিস স্টাফ বলি, নিয়ার 100। এই ধরনের ভলান্টিয়ারদের আসলে ক্রাইটেরিয়া কি, কিভাবে তারা কানেক্ট হয় আপনাদের সাথে? ওকে, আমি আগে এমপ্লয়ি ক্যারেক্টার করি। এমপ্লয়ি অ্যাজ ইউজুয়াল, একটা জব যেরকম হয়, যত ফাংশনালিটি থাকে সব কিছু এমপ্লয়িরা হ্যান্ডেল করে। আর ভলান্টিয়ার ক্ষেত্রে ওইভাবে কোনো ক্রাইটেরিয়া নেই, বয়সেরও আমরা খুব বেশি সীমাবদ্ধতা রাখি না। মোটামুটি আমরা বলি যে 10-এর পর যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারবে, কিন্তু সবার কাজের ধরন এক না। যেমন 10 থেকে যদি 14 পর্যন্ত হয়, তাদের জন্য আমরা খুবই কাস্টমাইজ 7 দিন 10 দিনের প্রজেক্ট ডিজাইন করি। আমাদের সিনিয়র ভলান্টিয়াররা থাকে, তাদের আন্ডারে কাজ শিখে এক্সপিরিয়েন্স, অনেক সময় গার্জিয়ানরা এসে বসে থাকে। আর যারা এর থেকে বড়, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা দুইভাবে আমাদের সাথে এখন যুক্ত হয়, যেটা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি উইদিন 1-2 মান্থের ভিতর 3 ধরনের হবে। সো 2 ধরনটা হচ্ছে, আমাদের কিছু ওপেন স্কুল হয়, যেটা বলছিলাম শাহবাগে, কমলাপুরে, সদরঘাটে, ধানমন্ডিতে, তেজগাঁয়ে, এই স্পেসগুলোতে। এখানে সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়। 3 মাস ভিত্তিক একটা প্রোগ্রাম আছে আমাদের ভলান্টিয়াররা, ওনারা সপ্তাহে 1 দিন করে 2 ঘন্টা সময় দেয়, পড়ায়। তাদেরকে আমরা একটা 4 ঘন্টা ট্রেনিং দেই, একটা সার্টিফিকেট দেবেন। যারাই ভলান্টিয়ার করে তাদের একটা সার্টিফিকেট থাকতে হয়, কী করছে, কেন করছে, কাদের জন্য করছে, কী করা যাবে, কী করা যাবে না, সব বিষয়গুলো অফিস থেকে ট্রেনিং দেওয়া হয়। এবং তারা 3 মাস করে। 3 মাস পর সে চাইলে আবার রিনিউ করতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই যে এর বেশি করা যাবে না, কিন্তু প্রতি 3 মাস পর পর রিনিউ হবে, নতুন অনেকে যুক্ত হবে, অনেকে অফ যাবে, সেটা। আরেকটা পার্ট হচ্ছে কেএফসির সাথে যারা আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করি, ওখানে 2 ঘন্টা করে সপ্তাহে 3 দিন এক একটা ব্রাঞ্চে পড়ায়। ওখানে আমাদের একটা বড় টিম সাইজ আছে, তারা অন কাইন্ডস অফ ভলান্টিয়ার বাট পেইড। আরেকটা আছে আমাদের ডিভিশনাল ভলান্টিয়ার। প্রত্যেক ডিভিশনে আমরা খুব তাড়াতাড়ি, সম্ভবত উইদিন 2-3 মান্থ, এটাও এখানে আমরা প্রথম আলোচনা করতেছি, আমরা ফার্স্ট টাইম প্রত্যেকটা ডিভিশনে একটা করে ওপেন স্কুল চালু করতেছি, বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টেশনে। এটা নিয়ে আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে আর কি। এই এত বড় কার্যক্রম বা যজ্ঞ পরিচালনা করার জন্য তো আপনার বেশ একটা খরচ ইনভলভ, তাই না? তো আপনার এই খরচগুলো, যেহেতু আপনি একটা ব্যক্তিগত উদ্যোগে কাজটা শুরু করেছেন, এটা মডেলটা এটা কি নন প্রফিট অর্গানাইজেশন? আর আপনার এখানে কারা আসলে সাপোর্টার, হু আর দ্য স্পন্সর অফ ইউর অর্গানাইজেশন? অফকোর্স এটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা শুরু থেকেই আমাদের খুব স্পেসিফিক গোল ছিল, আমরা লোকাল ফান্ডে চলতে চাই, বাংলাদেশিদের টাকায় চলতে চাই প্রথম 10 বছর। আমরা 12 বছর কমপ্লিট করে ফেলছি অলরেডি, লাস্ট 10 জানুয়ারি। আমাদের কথা ছিল আমরা 10 বছর পরে গিয়ে ফরেন ফান্ডের জন্য ট্রাই করবো, যেটা আমরা ট্রাই করছি, এবং অলরেডি আমরা একটা ফান্ড পেয়েও গেছি। অ্যামাউন্টটা অনেক বড় না, বাট আমাদের জন্য খুবই ইফেক্টিভ। সো আমাদের 3টা ফান্ডিং মডেল, যেটা এখন আমরা 4টা বলতে পারি। প্রথম 12 বছর 3টা ছিল। একটা হচ্ছে আমাদের যে পার্মানেন্ট স্কুলগুলো, এই যে শিশুরা ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ে, তাদের একজনের জন্য আমরা একজন করে গার্জিয়ান খোঁজার চেষ্টা করি। সে আপনি একজন শিশুর দায়িত্ব নিতে পারেন। মাসে এখন আগে 1500 টাকা ছিল, যেটা 25 সালে এখন 2000 টাকা করা হয়েছে 12 বছর পরে। ওই 2000 টাকা ওই শিশুর পুরো শিক্ষা কার্যক্রম চলবে, বছরে 24,000 টাকা। এরকম আমাদের নিয়ার 250 গার্জিয়ান আছে, ইন্ডিভিজুয়ালস, যারা সারা বাংলাদেশে বা প্রবাসী বাংলাদেশিও আছে। তারা যে টাকাটা দেয়, এটা দিয়ে আমরা সাধারণত স্কুলের ভাড়া, আমাদের প্রত্যেকটা স্কুল তো ভাড়ায়, পার্মানেন্ট স্কুলগুলো, তারপর টিচারদের ট্রেনিং, এডুকেশন ম্যাটেরিয়ালস, এই খরচগুলো ক্যারি করি। ফুডও ডিপেন্ডস অন ডোনার। এটা দিয়ে আমরা কিছুটা কাভার করতে পারি, পুরোটা পারি না, কারণ আমাদের যেই স্পন্সর চাইল্ড আন্ডারের বাচ্চা হচ্ছে 1050 জন, আমাদের স্পন্সর আছে নিয়ার 250-র কাছাকাছি, এরকম একটা ব্যালেন্স করতে হচ্ছে। যখন আমরা এটাই কাভার করতে পারি না, তখন আমরা কর্পোরেট সিএসআর এর হেল্প নেই। সো তারা কেউ হয়তো আমাকে এডুকেশন ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করে, কেউ হয়তো বা টিচার্স ট্রেনিং দিয়ে হেল্প করে, কেউ হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে হেল্প করে, কেউ হয়তো বা ফুড দিয়ে হেল্প করে। এই দুইটাই অনেক সময় পেরে ওঠা যায় না, কারণ এটা তো ডোনেশন, কমিটমেন্ট না যে লং টাইম দেবে। তখন আমরা ক্রাউড ফান্ডিংয়ে যাই। তো বিকাশের অ্যাপে আমাদের নাম্বার ইন্টিগ্রেট করা আছে, আমাদের ওয়েবসাইট আছে, প্রায় আমাদের 37টা উপায়ে ডোনেট করা যায়। সো যে কেউ 1 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট সিস্টেমেটিকে দিতে পারে। সো টাকার প্রসঙ্গ যখন আসে, একটা কথা খুব স্পেসিফিক বলতে চাই, আমরা টোটালি ক্যাশলেস। আমাদের ডোনেশনে, টোটাল অর্গানাইজেশনে কোনো ক্যাশ টাকা রিসিভ করা হয় না, টোটালটাই ক্যাশলেস। কেন? হচ্ছে বাংলাদেশ তো বটেই, সাউথ এশিয়াতে এই কাজটা খুবই চ্যালেঞ্জিং। কোশ্চেন ওঠা, টাকা মেরে দেওয়া, ট্রান্সপারেন্সি ওঠা। সো আমরা এই কোশ্চেনটা যে কেউ রেজ করতে পারে, আপনিও করতে পারেন, আমি আটকাইতে পারবো না, কিন্তু আমি প্রুভ করতে পারবো যে এটা আসলে রং আর রাইট। সো সব কিছু আমরা ব্যাংকের থ্রুতে করি, ইচ অ্যান্ড এভরিথিং।
আপনার যেহেতু একটা বিশাল বলবো যে ক্রাইসিস পার করে আপনি আজকে এই জায়গায় এসেছেন, এটা আপনার জন্য একটা সেকেন্ড লাইফের একটা লেসন যে আসলে এই জায়গাটা সলিড থাকলে নিশ্চয়ই সাপোর্ট আল্লাহ আরো অনেক বাড়াবে। আমরা ওটাই থার্ডটা পার্ট বললাম, ফোর্থ পার্টটা একটু বলি যে আমরা ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লন্ডন বেস, ওদের সাথে আমাদের একটা এমইউ হয়েছে জাস্ট 2 দিন আগে, আজকে যখন ভিডিওটা রেকর্ড হচ্ছে তার জাস্ট 2 দিন আগে। ওরা আমাদেরকে এই ওপেন স্কুল রিলেটেড যে স্কুলগুলো আছে এটার ফান্ডিং করবে। ইনিশিয়ালি অলরেডি 3 মাসের জন্য শুরু করছে, আমরা 3 বছরের একটা ফান্ডিং নিয়ে কাজ করছি। সো এটা এই প্রজেক্টে ফান্ড পাওয়ার জন্য আমাদের 12 বছর লেগে থাকতে হয়েছে। এই 12 বছর আমরা এই প্রজেক্টে বাংলাদেশের লেভেল বেস ট্রাই করছে ওপেন স্কুলের জন্য, কিন্তু কেউ কখনো ফান্ড দিতে চায় না, কারণ এটার ইম্প্যাক্ট নেই। সিমিলারলি স্থায়ী স্কুলের জন্য কিন্তু আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি, না এই পর্যন্ত আসতে পারতাম না, কারণ এখানে একদম ইম্প্যাক্টটা চোখের সামনে। স্বাভাবিক, মানে একটা ফ্লোটিং জিনিসকে অনেকে হয়তো বা মানে বিলিভ করতে পারে না যেটা কাজ করছে কি করছে না, বাট যেটা ভিজিবল দেখা যায় যে এটা সামনে আছে তখন হয়তো ট্র্যাক করা যায়, দেখা যায়। রাইট, আমি ওই স্পন্সরশিপের ব্যাপারটা নিয়ে খুবই মানে ইন্টারেস্টিং, কারণ এটা আমি জাগর ইয়েতেও দেখেছি, স্পন্সরের চাইল্ড অনেক প্যারেন্টসরা আছে যারা হয়তো বা মানে হয়তো নিজেদের বাচ্চা থাকলেও তারা সমাজে অবদান রাখতে চায় নানানভাবে, তারা হয়তো এতিমখানাগুলোতে যায় কিংবা পার্সোনালি এক দুজনকে দেয়, কিন্তু আপনার তো একটা স্ট্রাকচার্ড প্রোগ্রাম আছে যেখানে সঠিক পরিচর্যাগুলো এই বাচ্চাটার জীবনের লম্বা সময় ধরে আপনি গাইড করতে পারছেন। তো এখানে যদি কেউ কন্ট্রিবিউট করে একদম একটা কমপ্লিট সাদগার মতো এটা একদম মানে এই অনেকে আছে এই প্রশ্ন করে আমাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, অফকোর্স দেওয়া যাবে। মানে প্রথম হলে আমরা একদম ওই জাকাতের উপযোগী বাচ্চাদেরকেই আপনি সাপোর্ট দিচ্ছেন। সব থেকে নিডি যদি বলি মানে হচ্ছে আমার ওকে যদি আমি না পড়াই এখন ছেড়ে দিই তাহলে ও এখনই ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এবং হয়তো একটা ডিফারেন্ট ট্র্যাকে চলে গিয়ে তার জীবনটা অন্যরকম হয়ে যাবে। আজকের এই রেকর্ডিং এর উদাহরণের দিনে একটা উদাহরণ দিতে পারি। আমাদের একজন ডোনার আছে, ওনার নাম হচ্ছে সালমা, উনি অস্ট্রেলিয়াতে থাকে, বছরে একবারই আসে। সো উনি আজকে সকালে ওই ওনার যে শিশুকে স্পন্সর করে নিয়ার প্রায় 5 ইয়ার্স, সো ওনাকে আজকে দেখতে আসছে। গত বছর উনি বাংলাদেশে 3 দিনের জন্য আসছে, এসে ওনার শিশুকে দেখে গেছে। আজকে এসে দেখে সে বিশাল একটা মানে নোটস লিখে গেছে আমাদের টিম মেম্বারদের জন্য। তো আমাদের ট্র্যাকিং সিস্টেমটা এত সুন্দর, এভরি মান্থ মেইলের থ্রুতে একটা ইমেল থ্রেডে সব আপডেট দেওয়া হয় কন্টিনিউয়াসলি। এই বাচ্চাদের সাথে যারা মানে স্পন্সর অভিভাবক তাদের রিলেশনশিপটা কেমন, মানে কোনো কমিউনিকেশন কি তাদের থাকে নাকি? সব ধরনের কমিউনিকেশন থাকে। আমরা কোন শিশুর জন্য স্পন্সর নিচ্ছি তাকে ইমেল থ্রুতে জানাচ্ছি। প্রত্যেক শিশুর একটা ইউনিক আইডি আছে, ডোনারের একটা ইউনিক আইডি আছে, সেম ইমেল থ্রেড আছে। সে সরাসরি দেখা করতে পারে, ভিডিও কলে কথা বলতে পারে। অবশ্যই দেখা করতে হলে স্কুলে আসতে হবে, স্কুলের বাইরে দেখা করার কোনো সুযোগ নেই। কারণ আমরা এখানে সবসময় বলি আমরা ওই শিশুর শিক্ষার অভিভাবক, শিশুর বায়োলজিক্যাল অভিভাবক না। সো লিগ্যাল যে টার্মগুলো আছে সেগুলো আমরা কখনোই নেগলেক্ট করার সাহসই করি না, চিন্তাও করি না। শুনি এসে দেখা করতে পারে। আমরা প্রতি মাসে তাকে একটা ট্র্যাক রেকর্ড পাঠাই কি হচ্ছে, প্রতি বছরে 3টা পরীক্ষা ওইটার রেজাল্ট পাঠাই। তবে আমরা সব গার্জিয়ানকে স্পেসিফিকভাবে বলি, ভিডিওতে বলে দিচ্ছি, আমরা কোনো শিশুকে ফার্স্ট সেকেন্ড হওয়ার রেসে নামাই না। আমাদের শিশুদের কোনো রোল নাই। আমাদের শিশু ভর্তি হওয়ার সময় একটা ইউনিক আইডি পায়, ও যতদিন আছে ওটাই ওর আইডি। পরীক্ষার সময় বলবো তুমি ফার্স্ট হচ্ছ, সেকেন্ড হচ্ছে, ওটা ওই পর্যন্ত, কিন্তু কোনো আপ ডাউন হবে না খাতায় আর কি। সো ওই জায়গাটা ডোনারদের সাথে আমরা খুবই ট্রান্সপারেন্ট। আচ্ছা, পড়াশোনার ব্যাপার যেহেতু আসলেন, আমি একটু জাস্ট জানতে চাই যে এই শিশুদের জন্য কোনো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি আপনারা ইন্ট্রোডিউস করেছেন কিনা? যেহেতু তাদেরকে আপনারা একটা ইনফর্মাল এনভায়রনমেন্ট থেকে তুলে নিয়ে এসে একটা স্পেস দিচ্ছেন, সো এদের তো আসলে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য দে উইল নিড অ্যাট লিস্ট সাম স্কিল। আপনি বলছিলেন যে ক্লাস 8 অথবা 18 ইয়ার্স যেটা আগে আসে তাদের পরে আপনি এদেরকে ফ্রি করে দিচ্ছেন। সো এইখান থেকে তারা আসলে কী ধরনের স্কিল নিয়ে বের হতে পারে বা এরকম কোনো প্রোগ্রাম আপনার আছে কিনা? ওকে, আমি আগে একটু কারেকশন করি। এইটা আমরা 13 সালে যখন শুরু করি তখন আমাদের গোল ছিল যে 8 অথবা 18 যে আগে আসবে তাকে ফ্রি করে দেবো। বাট আফটার 1 ইয়ার পরে আমরা যে 33 সালে প্ল্যানটা করি সেখানে আমাদের প্রায়োরিটি সেটিংটা এরকম ছিল যে ওকে আমরা ভোকেশনাল ট্রেনিং দিব যে আর পড়তে চায় না 8 বা 18 পরে, কিন্তু কেউ যদি পড়তে চায়, ওর যদি ভালো থাকে, আমরা পড়াশোনা চলতে থাকবে। সো আগে এই পার্টটা শেষ করি যে ওদের আমরা ভলান্টিয়ার মানে টেকনিক্যাল এডুকেশনটা দিতে চাই, মানে টেকনিক্যাল বলতে আরও স্পেসিফিক বলে যেখানে ইনকাম করতে পারবে। সোজা কথা হলো একদম ভোকেশনাল ট্রেনিং, যেটা টিবেট বলে, ও 6 মাস 1 বছরে একটা কোর্স কমপ্লিট করলে হাতে কলমে সে কি ইনকাম করবে। এবং আমরা এমন একটা জব চাইছি ও 2-3 বছর যদি প্র্যাকটিস করে যাতে ওর ইনকাম বাড়ে। এমন অনেক জব আছে না যে বছরের বছর একই জায়গায়, সো ওর স্কিল বাড়লেও কিছু যায় আসে না, বাট সিস্টেমের কারণে ওর স্যালারি কখনো গ্রো করবে না। সো আমরা ওকে বলতেছি বেবি গাড়ি ড্রাইভিং শেখাবো,
মেবি ওকে আমি ইলেকট্রিক কাজ শেখাবো, মেবি ওয়েল্ডিংয়ের কাজ শেখাবো, ওর নার্সিংয়ের কাজ শিখতে পারে, মানে যেখানে ইনকামটা একটা সার্টেন টাইম পরে গিয়ে পজিটিভ হারে বাড়তে থাকবে। এবং এইটা আহামরি অনেক হবে এরকম আমাদের গোল না অবশ্যই। তো এটা আমরা যখন 13 সালে প্ল্যান করি, আমি বলতেছি আরও 12 বছর আগে, তখন বাংলাদেশের আইন বা অনেক যে সিস্টেম এগুলো নিশ্চয়ই আমার জানা ছিল না। সো তখন দেখলাম 18 আগে আমি চাইলেই অফিসিয়ালি ওকে অনেক কাজে ইনভলভ করতে পারবো না, সো লিগাল ব্যারিয়ার আছে। এবং আমি চাইলেও ওকে নিজ থেকে অর্গানাইজেশনভাবে ওইভাবে জোর করে ট্রেনিংয়েও পাঠাইতে পারবো না, একটা লিগাল এজ পর্যন্ত যাইতেই হবে। সো আমাদের এখন হচ্ছে 18 পর্যন্ত আমাদের ওয়েটই করতে হচ্ছে, যেটা আমরা যে প্রথম ব্যাচ যে এসএসসি বের হবে, এরপর আমরা 2টা ক্যাটাগরিতে যাব। এক গ্রুপ কলেজে ভর্তি হবে যার পুরো খরচটা আমরা ক্যারি করব, আর এক গ্রুপকে আমরা 6 মাস 1 বছর ব্যাপী ছোট ছোট শর্ট মেয়াদে দেবো এবং সবাইকে জব প্লেসমেন্টের দায়িত্ব নেব। ওটা নিয়ে আমাদের আলাদা একটা টিম আছে। এবং নট অনলি দ্যাট, আমরা প্রত্যেকটা শিশুকে দীর্ঘমেয়াদে ও যত দিন সম্ভব আমরা ট্র্যাক করতে চাই, ইভেন সেটা যদি 10-20 বছর পরেও হয়, মানে আমরা ওকে বিচ্ছিন্ন করে দিতে চাই না। এমন তো হতে পারে অনেক শিশু আপনার মজার স্কুলের দায়িত্ব নিচ্ছে আবার এসে, তারা যেহেতু এখান থেকে বেড়ে উঠেছে। ওকে আমরা এত সময় পাবো কি? তাহলে আমি এখানে একটা মজার গল্প বলি। শিওর শিওর। আমাদের শিশু আছে, ওর নাম আমি ইচ্ছা করে নিচ্ছি না যেহেতু ওর গল্পটা বলতে হবে। ও ক্লাস 10-এ পড়ে, সো ক্লাস 1-এ ভর্তি হয়েছে। ওর আম্মার সাথে গুলিস্তানে ভিক্ষা করতো এবং ও একদমই চোখে দেখে না। এখন আপনি বলতে পারেন তার চশমা লাগাইলেও চোখে দেখে না, মানে ওর চোখ রীতিমতো পচে গেছে। আমরা ইসলামী হসপিটালে চেক করাইছি যে আমরা নতুন চোখ দিতে পারবো কিনা। নতুন চোখ দিলেও চোখে দেখবে না, মানে ওর সিস্টেমটাই ওর যেভাবে বেড়ে ওঠা, সো ভিক্ষা একমাত্র সলিউশন। তো পরে কীভাবে তাহলে এক ধরনের বাইনোকুলার দিয়ে পড়ে, মানে ইটস এ ডিফিকাল্ট জব। আমি লাইফে কোনো দিনও কাউকে এটা শুনিও নাই যে একটা ওয়ার্ড পড়ে এবং সে খুব ভালো স্টুডেন্ট, ক্লাসে টপ 3-র মধ্যে থাকে, সেটা লিখে খাতায় লেখে, হাতে লেখা খুব সুন্দর। সো আমাদের যেহেতু কমিটমেন্ট ছিল, সো কোভিডের সময় একটা বাজে সময় আসলো। ওর আম্মা যে ভিক্ষা করো টাকা দেওয়ার যে বাসা ভাড়া ওটাও দিতে পারে না। সো আমাদের একদিন এসে বললো প্রচণ্ড কান্নাকাটি যে পড়ানো যাবে না, ওর আম্মা অলরেডি 3-4 মাসের ভাড়া জমে গেছে। সো কোনো অবস্থাতেও আর পড়াশোনা কন্টিনিউ করতো না, ওকে ওর আম্মার সাথে হেল্পিং হ্যান্ড হইতেই হবে। স্কুল কী করবে? দেন স্কুল যে কিছু করতে পারে এটাও হয়তো বা ভাবতে চায় না, এবার স্কুলকে বললি কেন স্কুল শুনবে। আমরা শুনছি, শোনার পরে ওর যে স্পন্সর যে প্রায় 7 ইয়ার্স ধরে ওকে হেল্প করে, তাকে আমরা ডিটেলস মেইলে জানাইছি যে আমরা যদি এখন ওকে কন্টিনিউ করতে চাই তাহলে ওর বাসা ভাড়া আমাদের দিতে হবে, ওর চাল ডালও কিনা দিতে হবে, একদম বেসিক চাল ডাল ডিম, ভারী কিছু লাগবে না। আমরা ডোনারকে জানানোর পর সে জানাইলো যে এটা তার একার পক্ষে সম্ভব না, বাট আমরা যদি অ্যালাউ করি সে তার ফ্রেন্ডদের কাছ থেকে অ্যালোকেট করে এটা করতে চায়। আমরা টানা 8 মাস ওই সময় তার সমস্ত ঘর ভাড়া, তার চাল ডাল, 2 জনের মা আর মেয়ের আমরা দিলাম। ও কোভিডের পরে লাস্ট ইয়ারেও যখন ক্লাস 10-এ উঠলো, ওর ক্লাস শুরু হয় 12টায়, আর আমাদের প্রি প্রাইমারি শুরু হয় 8টায়। ও প্রাইমারি টিচার হিসেবে নিয়োগ পেয়েছে। ওই স্টুডেন্ট ও এখন সকালবেলা 2 ঘন্টা পড়ায় 6,000 টাকা বেতন পায় এবং বিকালে ও ক্লাস করে। এবং এখানে সবথেকে সম্মানের যে বিষয়টা আমাদের ভালো লাগা বা অ্যাচিভমেন্ট, ওর ওই 6,000 টাকা ওর আমার এখন ভিক্ষা করা লাগে না। কোনো ওদের চাহিদা খুব কম। ওর তো লাক্সারিয়াস কোনো কিছু না, বাসা ভাড়া 3-4 হাজার টাকা দিচ্ছে, 2,000 টাকা মা মেয়ে কোনো রকম খেয়ে নিচ্ছে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ক্লাস 10-এ থাকতে সে ইনকাম করছে এবং এটা সম্মানজনক। এবং টিচার, আমরা কিন্তু তাকে এমনি টাকা দিচ্ছি না, এবং সব প্রাউড ফিল করতেছে। আমি একদিন স্কুল ভিজিটে যাওয়ার পর আমাকে একদিন ডেকে বলো, স্যার আপনারা অনেক ব্যস্ত থাকেন, দেখা হয় না, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। আমি বললাম আম্মা বলো কী অবস্থা। কান্না করে দিচ্ছে, স্যার আপনাকে বুঝাইতে পারবো না যে আমি টিচার, আমাকে যে অন্য টিচাররা, মানে ওই স্কুলের টিচার, আমার স্কুলের টিচাররাও যে তাকে সম্মান করে, এইটা স্যার আপনি না হলে মেবি হইতো না। তো এটা বলেও কান্না করে দিচ্ছে। আম্মা আমার এই যে 12 বছরের জার্নি, এত চেষ্টা, এটা তো আসলে এই দিনটা দেখার জন্য। আমার আরও একটা হিডেন ইচ্ছা আছে, যেটা হচ্ছে যে আমি সবসময় মজার স্কুল ওখানে দেখতে চাই যে ধরুন 5,000 লোক আছে একটা অডিটোরিয়ামে, কোনো একজন লোক দাঁড়াবে, সে হয়তো বা হাইয়েস্ট এডুকেশন গ্রহণ করছে, আমি হয়তো বা তাকে চিনি না, বাট তার গল্পে মজার স্কুল থাকবে। কীরকম? যে আমি ছোটোবেলায় এরকম ছিলাম, এরকম একটা স্কুল ছিল মজার স্কুল নামে, আমি ওখানে পড়ছি, হয়তো বা আমাকেও চিনবে না, আমিও মেবি ওই রোতে থাকবো। সো আমি আজকে এই জায়গায় আসছি, সেখানে মজার স্কুলের শুরুর অবদান আছে, এরপর আমি নিজেকে নিজে তৈরি করছি। ওই গল্পটা আমি কোনো একদিন লাইফে আসলে শুনতে চাই। আমার এই পুরো জার্নিটার এই জায়গাগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করে যে কোনো একদিন আমি এখানে পৌঁছাইতে চাই। আই এম রিয়েলি অলসো ইন্সপায়ার্ড যে আসলে এই যে একটা জীবন, একটা পরিবারের আসলে মানে তাদের জীবনটা পুরো রাস্তায় ছিল, শুধু তার না, তার পুরো পরিবার ভিক্ষাবৃত্তি থেকে এখন তারা বের হয়ে এসে এডুকেশন নিচ্ছে, এডুকেশনের সাথে সে একটা বলবো যে রিকগনিশন পাচ্ছে, সোসাইটিতে সম্মান পাচ্ছে, টিচিং করছে, লাইফ লিড করছে। হয়তো আল্লাহ যদি ভালো কিছু ইনশাল্লাহ রাখে, জীবনে আরও অনেক দূর সে এগিয়ে যাবে। এবং তার এই কেসটা দেখেন, এই গল্পটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল গল্প হইলো, এটা মজার স্কুলের কমপ্লিট জার্নিটা কিন্তু রিফ্লেক্ট করে, তাই না? এবং
এই গল্পটা কিন্তু আমার মনে হয় যে এডকাস্ট স্টুডিও আমরা রিয়েলি হ্যাপি যে আপনার কাছে শুনতে পেলাম। আমরা হয়তো আলাদাভাবে এটা কভার করতে পারি যে ওর জীবনের গল্পটা। এডকাস্ট কিন্তু শুধু ফাউন্ডারদের গল্প শুনবে তা না, অবশ্যই না। যারা বেনিফিশিয়ারি, যারা আমার লাস্ট মাইল, তাদের কথা আমরা শুনতে চাই। আমি রিকোয়েস্ট করবো আপনার কাছে, ওই স্টুডেন্টকে কোনো দিন যদি সুযোগ থাকে আমার স্টুডিওতে নিয়ে আসবেন, ওর মুখ থেকেই আমরা ওর গল্পটা শুনবো। অফকোর্স সুযোগ আছে, কারণ ওদের সাথে আমার কমিউনিকেশনটা এত ভালো, আমি মনে করি না আমি মাঝপথে ওকে ছেড়ে দেবো, ওরা আমাদেরকে মাঝপথে ছেড়ে চলে যাবে। এবং এটাতে একটা গল্প, মজার স্কুলের গত 12 বছর এরকম অসংখ্য গল্প আছে যেটা এরকম মানে অনেকগুলো পডকাস্ট একসাথে করলে হয়তো হবে, কারণ 12 বছর ইজ লং জার্নি, একদম শর্ট না আসলে। জি জি, না আসলেই মানে দেখেন, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, শিক্ষা বিভিন্ন জায়গা নিয়ে কথা বলি, কিন্তু একজন হিউম্যান বিং, তার জীবনের গল্পটা কিন্তু বিচ্ছিন্ন না। হ্যাঁ, তাকে সহযোগিতা করা এবং একজন একজন করে আপনি হয়তো 25 স্টুডেন্টের জীবনের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে একদমই নো রিসোর্স থেকে শুরু করে লো রিসোর্স এই পর্যায়ে তাদেরকে আপনি সহযোগিতা করছেন। আপনার মাধ্যমে অনেকেই হয়তো বা সহযোগিতা করার সুযোগ পাচ্ছে এদেরকে। তো এই যে একটা নেটওয়ার্ক তৈরি করেছেন, এটা হয়তো নাম্বারটা 2500 আমাদের দেশের জনসংখ্যার তুলনায় খুবই কম, কিন্তু এই 2500 জীবন, এটা তো শুধু নাম্বার না, এই 2500 পরিবারের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা, তাদেরকে আসলে সহযোগিতা করা, এইভাবে আসলে মানে আপনি কাজ করেন, অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি আরেকটু অ্যাড করি, তাহলে নাহলে কমপ্লিট হবে না গল্পটা। যেমন হচ্ছে আমরা যখন বলতেছিলাম যে শিশুদের কারিগরি শিক্ষার যে ব্যাপারটা, সো যেটা বললাম যে আমরা 13 সাল যখন প্ল্যান করলাম যে ওদেরকে আমি কারিগরি শিক্ষা দেবো, কিন্তু যখন দেখলাম লিগ্যাল ব্যারিয়ার আছে, আমি চাইলে ভেঙে ফেলতে পারবো না, আমি দেশের জন্য কাজ করতেছি, দেশের আইনের বিরুদ্ধে তো যাওয়ার কোনো চিন্তা করা যাবে না, তখন আমি গার্জিয়ানকে কী করা যায়, তাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করলাম। সো আমরা জাকাতের কিছু টাকা, সিএসআর কোম্পানির কিছু টাকা, তাদের এনে আমরা এবার খুঁজলাম যে কার বাবা কী করে। সো আমরা এখানে খুব স্পেসিফিক থাকলাম, কারো পেশা চেঞ্জ করা যাবে না, পেশা চেঞ্জ করাটা এবং নতুন একটা জিনিস অ্যাডাপ্ট করা এই বয়সে এই সময়ে ইজি না তাদের জন্য। এবার যে রিক্সা চালায় তাকে আমরা একটা রিক্সা কিনে দিলাম, যে ভ্যান চালায় তাকে একটা ভ্যান কিনে দিলাম জাকাতের টাকা দিয়ে শেষ করলাম না, 1 বছর মনিটর করলাম, দেওয়ার সময় বলে দিলাম এই ভ্যানটা আপনাকে দিয়েছি, বেসিক্যালি ভ্যানটার মালিক আপনি না, আপনার সন্তান। তাহলে দুটো কাজ হলো, যে প্রতিনিধি নিয়োজিত হলো এবং সে এই ফিল্ডটা আমরা ক্লিয়ারলি দিলাম যে আপনার সন্তানকে পড়াচ্ছেন দেখেই আপনি এটার মালিক হয়েছেন। যদি আপনি ওকে মাঝখান দিয়ে বিয়ে দিতে চান, শিশু শ্রমে দিতে চান বা বন্ধ করতে চান, তাহলে আমরা ওটা নিয়েও নিতে পারি, যদি আমাদের ওটা নিতে হয়নি, বাট এটা কিন্তু ইফেক্টিভ হয়েছে, এটা মনিটরিং টুলের মতো, রাইট, ব্যালেন্স তৈরি হয়েছে। শর্ট করে একটা সাকসেস স্টোরি একদম 4-5 লাইনে। আমরা একজনকে 17 সালে একটা রিক্সা দিলাম, সে ঋণ ছিল, আপনারা জানেন বস্তি জেলা থেকে অল্প বেশি সমিতি থেকে ঋণ করেই, সো সে জাস্ট উইদিন ইয়ার তার ঋণের টাকা শোধ করে সেটা পুরনো রিক্সা কিনলো। আমরা মনিটরিং করতেছি, প্রতি মাসে মিটিং করতেছি, ইন্সপায়ার করতেছি, সে ওই যেটা ভাড়া দিল ওই টাকা তার এডিশনাল জমতেছে, এখন নিজের ইনকামের টাকা জমতেছে, সাথে সাথে তার সন্তান বড় হচ্ছে। সো আমি প্রায় 5-6 বছর পরে একদিন হঠাৎ দেখা যে শুনি যে রিক্সা 2টাই বিক্রি করে দিছে। ডাকলাম, কী অবস্থা, কেন রিক্সা বিক্রি করছেন? আমি কোনোদিনও চিন্তা করি না এরকম একটা অ্যামেজিং স্টোরি হইতে পারে। সে বলতেছে, স্যার আমি রিক্সা 2টা বিক্রি করে টাকাটা দিয়ে একটা জমি কিনছে গ্রামে। আচ্ছা স্যার, অ্যাসেট ক্রিয়েট করছে এবং তারও আর কাছে কিছু টাকা ছিল, সব মিলায়া। সো এই যে একজন ঢাকার রিক্সাওয়ালার টাকা জমানো হিস্ট্রিটাই অনেক মানে সহজ না, এটা অনেকে হয়তো মনে করবে টাকা জমানো সহজ হবে না, কেন? কিন্তু ইজি না, আমরা যারা অনেক ভালো বেতন পাই তারাই টাকা জমানোর অভ্যাস নাই। সো যে দিন আনে দিন খায় তার জন্য ব্যাপারটা আরও কঠিন। তা বললাম, আচ্ছা এটা খুবই ভালো কাজ যে আপনি আসলে একটা ভিত্তি তৈরি করছেন, কিন্তু কেন? বলছে আমি এখন সিএনজি চালাই। খুবই ভালো, এটা কেন? বলে স্যার আমার ওনার যে মেয়ে, সো সেও ক্লাস 10-এ পড়ে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং আমি এক্সপেক্ট করি যে ও আমাদের স্কুল থেকে প্রথম A+ পাবে, মানে এতটা ডেডিকেটেড, যার পড়ারই কথা ছিল না, যে ওকে তো আমার এক জায়গায় বিয়ে দিতে হবে ভালো জায়গায়। আগে তো কোনো হোপ ছিল না, রিক্সাওয়ালার মেয়েকে তো কেউ বিয়ে করবে না, সো রিক্সাতে সিএনজি বেটার। সো এই যে মজার স্কুলে যে আমি সবসময় বলি যে সাস্টেনেবিলিটি আমরা বেশি বিশ্বাস করি, ইম্প্যাক্টটা দেখেন। আমরা কিন্তু একজন শিশুকে শুধু এসএসসি পাস করাচ্ছি না, তার পুরো ফ্যামিলির যে স্ট্যাটাস লাইফ টাইমের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি করে দিচ্ছি না, আমি উৎসাহ দিচ্ছি, সবটাই তারা করতেছে, ইম্প্যাক্টটা কত দূর। এবং এই যে ওনাকে এই ভাবনাটা আমি বলে হয়তো বা বুঝাইতে পারতাম, যে নিজে উপলব্ধি করা যে আমার মেয়ে তো এখন রিক্সাওয়ালার মেয়ে হলে আরেক রিক্সাওয়ালা অফার করবে, সো আমার একটু বেটার স্ট্যান্ডার্ড লাইফ লাগবে, এবং সেটা সে সফলভাবে করতে পারছে। এবং এই গল্পগুলো কিন্তু ইজি না, আমি রাতারাতি পাল্টাই ফেলতে পারতাম না, যেন আমাকে 12 বছর আসলে সময় ব্যয় করতেই হইতো। এবং এটাও কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট, যে পুরো ফ্যামিলি সহ চেঞ্জ। দারুণ, এক্সেলেন্ট। বা স্কুল যেহেতু আপনার, এখানে বেশ কিছু প্রশ্ন চলে আসে যে এডুকেটর, আমি এটা সবসময় ফিল করি আপনি খুবই ইনফর্মালি হয়তো তাদেরকে মজা দিয়ে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে ধরে রাখছেন, কিন্তু যারা টিচার হচ্ছে তাদের ক্যাপাসিটি আপনি কীভাবে তৈরি করছেন? কারণ
তাদের এঙ্গেজমেন্টের ক্যাপাসিটির কারণেই তো স্টুডেন্ট আসলে সবসময় থাকে। তো এখানকার ভলান্টিয়ার টিচার বা পার্মানেন্ট টিচার বা তাদের ক্যাপাসিটি আপনি কীভাবে তৈরি করছেন? আমি এটা দুই পার্টে একটু উত্তর দিই। একটা হচ্ছে আমার থটটা কেমন, রিয়েলি আমি কি করতেছি। এবার আমার আগে কি করতেছি এটা একটু বলি, তারপর আমার থটটা বলি। যেটা আমি করতেছি এটা আমি খুব আনন্দে করছি না, আমি গতানুগতিক। যে আমার একজন কিন্ডারগার্টেন স্কুলে বাংলাদেশে যদি ঢাকায় চিন্তা করি 1500-2000 টাকা বেতন, সেই তুলনায় আমার টিচারদের বেতন অনেক বেশি, 6000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত। ইটস ফাইন, বাট সেই 25,000 সবার না, হয়তো বা যে পুরো স্কুল চালায়। সিনিয়র টিচার হয়তো বা 15,000, এবং তাদেরকে আমরা চেষ্টা করি 3 মাস 6 মাস ব্যাপী ট্রেনিং দিতে কারিকুলামের উপর ভিত্তি করে। আমি স্পেসিফিক আবারও বলি, শুধু ট্রেনিং না, কারিকুলামের উপরে ট্রেনিং। আমি একটা বই দেখে এটা পড়াবেন ওটা না, কারিকুলাম। যেমন আমার বেশিরভাগ টিচার, আমি বলবো সব টিচার, প্রথম সে জীবনে কারিকুলাম দেখছে, যে এই বইটা আসলে এটার উপর ভিত্তি করে লেখা হয়েছে। বইয়ে যেটা আছে 100% ওটা ফলো না করে আরও 5 ভাবে এটা চিন্তা করা যেতে পারে। সো আমরা এই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করি। এবং টিচিং প্রফেশনটা কারা, অনেস্টলি যদি বলি, ফার্স্ট প্রায়োরিটি জব না, যদি আমি বলতে চাই, এটা হলো সে বাসায় বসে আছে, এডুকেশন আছে, এবং সে ফার্স্ট ইনকাম সোর্স না, ফ্যামিলি ফার্স্ট ইনকাম সোর্স আর একজন আছে, সে এটাকে আসলে বসে না থেকে তার যে পড়াশোনাটা করে সেটাকে ইউটিলাইজ করতেছে। এটাই আমাদের ম্যাক্সিমাম টিচার। মেবি এরা অনার্স আছে, মাস্টার্স আছে, কিন্তু প্রপার ট্রেনিং বা প্রপার ডেডিকেশন বা ক্যারিয়ারের যে গোলটা বলা হয় ওটা বেসিক্যালি না। সো ম্যাক্সিমাম টিচারই লোকালি থাকে। কোঅর্ডিনেটরটা আমরা আমাদের হেড অফিস থেকে পাঠাই বা সিলেক্টেড করে পাঠাই যাতে পুরোটা কোঅর্ডিনেট করতে পারে। সো ট্রেনিংটা আমরা দিই ন্যাশনাল কারিকুলামে বেস করে। আমরা বছরের মাঝখানের সময়টা বেছে নেই, শুরুর সময়টা না সামহাও, কারণ ওই সময় আমাদের ভর্তি থেকে নানান প্রেশার থাকে। ইভেন অনেস্টলি আমাদের হাতে ওই পরিমাণ ফান্ডও থাকে না, আমরা ওই সময় ওইটা অ্যালোকেট করবো। সো অনেস্টলি একদম মানে আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এটা আমরা ট্রানজিশন টাইম যায়, কিছু ডোনার ড্রপ করে। কতজন টিচার আছে আপনাদের? আমার এই মুহূর্তে টিচার আছে 40+ অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যতগুলো একদম মনপুরায়, ঢাকায়, সব জায়গায় ন্যাশনাল কারিকুলাম বেস। আর আমি যদি সব চিন্তা করি তাহলে এইটা নিয়ার 60। ওকে, আমরা একটা অফার তাহলে আপনাকে আজকে এই এডকাস্টে করেই ফেলি, যেহেতু আমি নিজেও একজন এডুকেটর, একজন ট্রেনার, একজন ন্যাশনাল কারিকুলামের সাথে নানানভাবে যুক্ত। আমরা আপনার এই মজার স্কুলের নেক্সট যে ট্রেনিং প্রোগ্রাম হবে, হ্যাঁ, টিচারদের জন্য, যেহেতু কারিকুলামের ট্রেনিং আপনি দেন, কারিকুলামের যেটা মাস্টার ট্রেনার, ন্যাশনাল মাস্টার ট্রেনার, আমরা তাদের একটা পুল তৈরি করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, একসাথে কাজ করব, এবং আপনার টিচারদেরকে একদম সলিড একটা ট্রেনিং, মানে একদম ফ্রম দ্য মানে এক্সপার্ট প্যানেল আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আই উইল বি অলসো পার্ট অফ দিস, আই উইল বি প্রাউড ইফ আই ক্যান জয়েন উইথ ইউর টিম, যাতে করে এটা ইম্প্যাক্টটা আরও মানে অনেক বেশি আসে। কারণ প্রবাবলি তাদেরকে আপনি ট্রেনিং দিচ্ছেন, কিন্তু যারা একদমই ন্যাশনাল মাস্টার ট্রেনার, যারা এই কারিকুলামটা তৈরি করেছে এবং যাদের মধ্যে আসলে যাদের হাত দিয়ে সারা দেশের টিচাররা তৈরি হচ্ছে, তাদের কাউকে আমি হয়তো বা আপনাদের টিচারদের ট্রেনিংয়ের জন্য আমরা কোলাবোরেট করতে পারি একসাথে। সো ইট উইল বি এ কন্ট্রিবিউশন ফ্রম আস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক মজার স্কুলের টিচারদের জন্য এটা একদম বেস্ট গিফট হবে। কারণ হচ্ছে আমার যদি একজন ট্রেন্ড টিচার থাকে, সে আমার জন্য রিয়েল অ্যাসেট, যে আসলে পুরো স্কুল এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিতে পারে, পড়াটা খুবই অ্যাট্রাকটিভ করতে পারে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার একটা এখন ডেডিকেটেড টিম আছে, তাদেরকে যদি আমি আরও একটু ট্রেন করতে পারি, এর থেকে ভালো গিফট আসলে হয় না। সো থ্যাংক ইউ সো মাচ এই অফারটা দেওয়ার জন্য। সো আই থিঙ্ক পডকাস্টটা এখন অনেক বেশি মূল্যবান হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমরা আসলে বিশ্বাস করি কোলাবোরেশন একটা ম্যাজিক। সো যার যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি দিয়ে যদি একটু কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, আমি আরও একটা কন্ট্রিবিউট করার সুযোগ নিতে চাই এই পডকাস্টের মাধ্যমে। আমি জানি না কারা এই ভিডিওটা দেখবেন, বাট আপনি বলছিলেন যে আপনাদের শিশুদেরকে যারা সাপোর্ট করে, প্যারেন্টসরা আছেন, বা অনেকে জাকাতের টাকা দেয়, যেহেতু আপনি খুবই একটা ফিলান্থ্রপিক কাজ করছেন এবং এটার ইম্প্যাক্টটা ভিজিবল, চোখের সামনে দেখা যাচ্ছে, আপনার দীর্ঘদিনের একটা প্র্যাকটিস আছে, এবং ইউ আর ট্রান্সপারেন্ট অ্যারাউন্ড দ্য কান্ট্রি যে আপনি কীভাবে ট্রানজ্যাকশনগুলো করছেন। তো আমি আমার অডিয়েন্সদের কাছে আসলে অনুরোধ করব, আপনারা যুক্ত হন, আপনারা এই বাচ্চাদের কার্যক্রমগুলো দেখেন। আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে শেয়ার করার মতো থ্রু দিস কন্টেন্ট ভিডিও, আমরা হয়তো সেগুলো দেখাতে চাই আমাদের অডিয়েন্সকে, যে আসলে সত্যি অর্থে হচ্ছেটা কি। মজার স্কুলের মাধ্যমে পুরো জার্নিটার একটা ছোট্ট ক্লিপ আমরা শেয়ার করতে চাই। অবশ্যই। তো ওখানে যদি কেউ আমাদেরকে, আপনার স্কুলকে, স্টুডেন্টদেরকে সাপোর্ট করতে চায় ফাইন্যান্সিয়ালি, সেটাও যাতে করে, সেইটার অনুরোধ আমি আমার দর্শককে রাখব। শিওর। আমি বরঞ্চ একটা নোট কৃতজ্ঞতা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে 12 বছর লোকাল ফান্ডে চলে। আমি যখন বড় কর্পোরেট কোম্পানিতে যাই, মিটিং করি, বলি যে বাংলাদেশের মানুষের কন্ট্রিবিউশন আজকের মজার স্কুল 12 বছরে টিকে আছে না, শুধু ভালো একটা অবস্থানে আছে, টেকসইটা মডেলে তৈরি করছে। তারা খুব অবাক হয়, ফরেন ফান্ড ছাড়া 12 বছর।
এই তুমি একটা বিশাল কাজ করছো, বিশেষ করে কোভিডে টিকে আসো, তার মানে ইটস ওকে, মজার স্কুল অনেক দূর যাবে। সো আমি আসলে বাংলাদেশের মানুষের প্রতি প্রচণ্ড রকম গ্রেটফুল, মানে থ্যাঙ্কফুল যে তারা আসলে যার জায়গা থেকে যতটুকু সম্ভব, অ্যামাউন্টের থেকে বড় ব্যাপার হলো পাশে থাকার চেষ্টা করা, সেটা তারা করেছে দেখি কিন্তু আমি আজকে 12 বছর বয়সে আপনার সাথে এত গুছানো সুন্দর একটা, আমি গল্প বলতে চাই না, সত্য ঘটনা শেয়ার করতে পারতেছি। এই জায়গাটাতে আমার ফিলোসফিটা আরেকটু অ্যাডভান্স আমি যদি বলি, আমি সবাইকে বলি, শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমি শিক্ষা নিয়ে একটু ভাবি, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিজিট করি, দেখি, খেয়াল করে দেখেন আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে দীর্ঘদিন যাবত যেগুলো অপারেট করতেছে, কোনো না কোনো একজন ফিলান্থ্রপিক মানুষের আইডিয়া দিয়ে কিন্তু স্কুলগুলো তৈরি হয়েছে, না হলে কিন্তু এত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হতো না, কখনোই না। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু শিক্ষার প্রতি একটা অনুরাগ আছে প্রচন্ড, এবং এই কারণেই আমাদের জেলা উপজেলা পর্যায়ে বড় বড় স্কুলগুলো দেখবেন কারো না কারো নামে প্রতিষ্ঠিত, এবং তারা তাদের জীবনের সকল সঞ্চয় স্কুলে দিয়ে দিয়েছে, মাদ্রাসায় দিয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়েছে, এক্সপেকটেশনও কিন্তু তাদের ছিল না। হ্যাঁ, এইটাই মানুষের একটা মানে ফিলান্থ্রপিক মাইন্ডসেট, এটা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে আছে, এবং এই কারণেই কিন্তু আজকে আমাদের দেশে অন্তত মানে শিক্ষার হারটা যদি বাড়ার পিছনে এই মানুষগুলোর, যারা আসলে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে আসলে কাজ করেছে, তাদের অবদান অনেক বেশি, অনেক অনেক। এবং আমার মনে হয় যে সেই জায়গা থেকে আপনিও যে সাপোর্টটা পাচ্ছেন এই মাইন্ডসেটের কারণেই পাচ্ছেন। ট্রু। এবং আমি অনেক ডোনারকে এমন পেয়েছি যারা বলে যে আমি আজকে হয়তো ডোনেট করলাম, সারা বছর করতে পারো তা না, কিন্তু আমি এমন একটা জায়গায় ডোনেট করতে চাই যেটা গিয়ে 10 বছর পর টিকে থাকবে। সো সাস্টেনেবিলিটি একটা মানে প্রায়োরিটি অনেক হয়তো খুলে বলে না, কিন্তু অনেক এক্সপেক্ট করে। সো মজার স্কুল ওই জায়গাটা খুবই কমিটেড যে আমরা কোনো ছোটোখাটো একটা শুধু নাম থাকবে এরকম একটা প্রোগ্রাম করতে চাই না, ইম্প্যাক্ট চাই, রিয়েল ইম্প্যাক্ট চাই। অ্যাবসলিউটলি। তো ভাইয়া আমরা অনেকগুলো আলাপ করলাম, আমরা জানতে পারলাম, আমার কাছে খুবই ভালো লাগছে একটা কন্ট্রিবিউশনের জায়গায় খুঁজে পেয়ে। সো এরপরে নিশ্চয়ই আপনি এই বছরের স্টুডেন্টরা এসএসসি পরীক্ষা দিবে বলছেন, প্রতি বছরই তো এখন থেকে ব্যাচ যেতেই থাকবে। আপনার এই প্রতিষ্ঠানের অনেক সাফল্য কামনা করে, আর বিশেষ করে আপনার যে এক্সপানশন হচ্ছে বিভাগীয় পর্যায়ে, নিশ্চয়ই ওখানকার অনেক মানে পিছিয়ে পড়া বাচ্চা যাদেরকে আসলে কেউ ওইভাবে টেক কেয়ার করছিল না, তাদের ব্যাপারে আপনি আরও নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন। যদিও আমি গভর্নমেন্টেরও বেশ কিছু উদ্যোগের কথা জানি, যেমন শিশুপল্লী, তারপরে এরকম অনেক শিশু পরিবার, নানান ধরনের উদ্যোগ আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হয়তো ইফেক্টিভনেস নিয়ে আলোচনা হতে পারে, যেটা আসলে কতটা ইফেক্টিভ, আরও ইফেক্টিভ করা যায় কি না, আরও কীভাবে পাবলিক এবং গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনগুলো কীভাবে করা যায়, ওটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। এবং আমি আশা করছি যে আপনার এই মানে কাজটাকে সরকারও অনেক অ্যাপ্রিসিয়েট করবে সামনে, কারণ তাদেরও অনেক পরিকল্পনা হয়তো সামনে আছে, বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট অনেক অর্গানাইজেশন কাজ করতে চায়। তো আপনার সাথে তাদেরও কোলাবোরেশন বাড়ুক, আপনিও তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের আপনার এভিডেন্স দরকার, যে ধরনের সব কিছুই এতদিনের অভিজ্ঞতার মাধ্যমে সঞ্চয় করেছেন, তো এটার প্রতি আমাদের শুভকামনা থাকবে। আর ভাই অনেক ধন্যবাদ এইডকাস্টে আসার জন্য। আজকে আমাদের দর্শকরা যদি এখান থেকে কিছু শোনার মতো অভিজ্ঞতা নিয়ে থাকেন, নিশ্চয়ই তারা আপনার সাথে যোগাযোগ করবে। মজার স্কুলকে আসলে আমরা কোথায় খুঁজে পাবো? অনলাইনে মজার স্কুলকে সব জায়গায় খুঁজে পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে, এবং আমরা খুবই অ্যাক্টিভ, মানে আমাদের ডেডিকেটেড একদম টিম আছে, ওয়েবসাইটে সব কিছু আছে, সো ইজিলি খুঁজে পাওয়া যাবে। আমি একটা ছোটো জিনিস অ্যাড করে শেষ করতে চাইবো, তাহলে আমরা মোটেই মজার স্কুল এক্সপানশন করছি এইটা বিশ্বাস করতে চাই না, আমরা বিশ্বাস করতে চাই সমস্যাটা রুটে যাওয়া। যে শিশুটাকে আমি কমলাপুরে পিক করতেছি, ও যদি উত্তরাঞ্চল থেকে আসে, আমি ওকে রংপুর রেল স্টেশনই পিক করতে চাই, যে তুমি আসলে ওদিকে কেন যাবা, মানে রিজনটা কি, কানা শোনা, আমি জোর করতে তো পারবো না, কিন্তু ওকে যদি আমি বিভিন্ন অফার দিই যে তুমি ওখানে যা পাবা, এখানেও মেবি সেম জিনিস পাওয়া যেতে পারবা, তোমার সাথে আমি আছি, ওখানে যে ভাইয়াপোকে পাবো ওই ভাইয়াপোকে এখানে পাবো। আমাদের যেহেতু এখন আধুনিক যুগ, সব টেকনোলজি দ্রুত করা যায়, আমরা ডাটাগুলোকে এভাবে সাজানো আমাদের, সো আমরা খুব দ্রুত ট্র্যাক করতে পারি। সো এক্সপ্যানশন না বলে আমরা বলতে চাই যে আমরা সমস্যাটা আর একটু মূলে যাওয়ার সুযোগ পাচ্ছি, সো ওই মূলটাকে নির্মূল করতে পারলে একটা সময় হয়তো এই সংখ্যাটা ধীরে ধীরে কমে যাবে। সবে এই পডকাস্টে যদি আমি একটা জিনিস খুব ক্লিয়ার বলতে চাই, কোনো অর্গানাইজেশন এনজিও কিন্তু এককভাবে কোনো সমস্যার কখনোই সমাধান করতে পারবে না, এখানকে সরকারকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা যে অর্গানাইজেশন আমরা যেটা করতে পারি, যারা নীতি নির্ধারক, যারা লার্জ স্কেলে কাজ করতে, তাদেরকে মেসেজ দিতে পারি, দিস ইজ দ্য ওয়ে, আমরা এই প্রশ্নটা এভাবে সলভ করতেছি, দেখো এখান থেকে কিছু নেওয়া যায় কিনা, অথবা আমরা যেটা পারতেছি না তোমরা আমাদেরকে একটু হেল্প করতে পারো কিনা, যাতে আমরা একটু বেটার ওয়েতে করতে পারি। আর একটা জিনিস, যে বাংলাদেশের তরুণদেরকে নিয়ে এই আগস্টের পরে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এবং এটা আমার কখনোই আগস্টের আগেও ছিল না। আমার মনে হচ্ছে এই দেশের তরুণরা ভীষণ সম্ভাবনাময়ী, এবং তারা তার দেশের জন্য একটু কন্ট্রিবিউট করার সুযোগ পাইলে পুরোটাই আন্তরিকভাবে করে, বিভিন্ন কারণে অনেক সময় পেরে ওঠে না, বাট তারা খুবই পজিটিভ এবং এনার্জেটিক। সো এই তরুণদেরকে আসলে যদি একটু গাইড করা যায়,
কানেক্টেড রাখা যায়, সো তারা দেশের জন্য কাজ করতে আসলে নিবেদিত সবসময়। অ্যাবসলিউটলি, আই অলসো সেলিউট আমাদের ইয়াং যারা আছে, ইউথ যারা আছে, তাদের হাত ধরে আসলে মানে আমাদের সব কিছু করতে হবে। আমাদের একদম। সারা দেশে এত এত মানে ক্রাইসিস, Exactly, অনেক বিষয়, শুধু exactly. শিক্ষার তা অনেক নয়। অনেক জায়গায় এই crisis ক্রাইসিসগুলো থেকে একটা উন্নত দেশের কাতারে যেতে হলে আমাদের তরুণদেরকে আসলে এগিয়ে আসতে হবে। আছে। হ্যাঁ, এবং তাদের ইউটিলাইজও করতে পারতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে প্রপার ওয়েতে। সো এটা আমরা আশা করব। আমরা আসলে এই কাজটির পক্ষ থেকে এইটাকেই প্রচার করতে যাই যে তাদের অনেক সম্ভাবনা। এক্স্যাক্টলি। আমরা এর আগে একটা এপিসোডে আলাপ করছিলাম যে ইউথদের সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায়। একজন এক্সপার্ট বলছিলেন যে কত কত নেটওয়ার্ক আছে, এখানে যুক্ত হলে তাদের কাজের সম্ভাবনা বাড়বে বা বড় বড় স্বপ্ন তারা দেখতে পারবে। তো আশা করছি এই মেসেজটা আমরা দিতে পারবো। তো আমি আমার দর্শকদেরকে আবারও একটু অনুরোধ করব, আজকের আলোচনা থেকে যদি আপনারা কিছুটা হলো ইনসাইট পেয়ে থাকেন, আমাদের যারা পিছিয়ে পড়া শিক্ষার্থীরা আছে, শিশুরা আছে, তাদেরকে নিয়ে মজার স্কুল কাজ করছে। মজার স্কুলের পাশে আমি থাকতে চাই, আপনারা যদি থাকতে চান তাহলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের ডেসক্রিপশনে মজার স্কুলের ইনফরমেশনগুলো দিব। পাশাপাশি আপনাদের কাছে যদি এমন কোনো ইম্প্যাক্টফুল স্টোরি থাকে যেটা আমাদের সমাজের বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের কাজে লাগছে বা লাগবে, বা আপনারা এমন কোনো কাজ করছেন যেটা আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করতে চান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এইটকাস্ট স্টুডিওর পক্ষ থেকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।